আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে বুটেক্স কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের থার্ড ক্লাসটা নিচ্ছি। আজকে আমরা বুটেক্সের 21-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আসা হায়ার ম্যাথের রিটেন কোশ্চেনটি সলভ করব। এর আগে আমরা 23-24 এবং 22-23 সালের হায়ার ম্যাথের রিটেন কোশ্চেনটি সলভ করেছি। ক্লাসগুলোর লিঙ্ক আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা এখনও দেখোনি সবাই দেখে নেবে। চলো আজকের প্রথম প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলেছে ফাংশন অফ এক্স ইকুয়াল 3x পাওয়ার 4 মাইনাস 2x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 6x প্লাস 1 এর চরম মান নির্ণয় করো। তো চরম মান বলতে কিন্তু গুরুমান এবং লঘুমান দুইটাকেই বোঝায়। আচ্ছা, তো গুরুমান এবং লঘুমান বের করার জন্য আমাদেরকে প্রদত্ত ফাংশনকে দুইবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয়। চলো এটা করে ফেলি। তো ফার্স্টে যদি আমরা একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ফাংশন অফ এক্সকে আমরা লিখব ফাংশন প্রাইম এক্স। আচ্ছা, এরপর 3x পাওয়ার 4 এটাকে ডিডিএক্স করলে আসে 12x কিউব। কারণ আমরা জানি ডিডিএক্স অফ এক্স পাওয়ার এন, এটাকে ডিডিএক্স করার সূত্র হচ্ছে পাওয়ারটা সামনে আসে অর্থাৎ এন এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ পাওয়ার থেকে এক কমে যায়। তো এখানেও আমরা সেই কাজটি করেছি। তো 4টা সামনে আসবে এবং 4 থেকে এক কমে গিয়ে পাওয়ার কিন্তু 3 হয়েছে। আর 4 যখন সামনে এসেছে তখন 4 আর 3 গুণ করলে কিন্তু 3 4 12 হয়। একইভাবে আমরা এখানে পাওয়ারটা সামনে নিয়ে আসবো, তাহলে 3 দুগুণে 6, তারপরে এক্স এবং পাওয়ারটা এক কমে যাবে অর্থাৎ স্কোয়ার। তারপর মাইনাস পাওয়ারটা সামনে আসবে, তাহলে 6 দুগুণে 12 ইন্টু এক্সের পাওয়ার 2 থেকে এক কমে গিয়ে 1 হবে, প্লাস 6 এক্সকে এক্সের সাপেক্ষে ডিডিএক্স করলে কিন্তু 1 হয়। তো 6 ইন্টু 1 করলে শুধু 6ই আসে। একবার করা শেষ। একইভাবে আমরা আরও একবার ডিডিএক্স করব, তাহলে যেহেতু দুইবার করতেছি এই জন্য ডাবল প্রাইম দিব। একইভাবে এখানে 3 সামনে আসবে, তাহলে 3 12 হয় 36 আর পাওয়ারটা এক কমে যাবে, মাইনাস পাওয়ার সামনে আসলে 6 দুগুণে 12 আর পাওয়ারটা এক কমে গিয়ে হবে এক্স, মাইনাস 12-র জায়গায় 12 থাকবে, এক্সকে ডিডিএক্স করলে আসে 1। তো সেটা আর লিখছি না। তো দুইবার ডিডিএক্স করার পর আমরা জানি যে গুরুমান বা লঘুমান বের করতে হলে আমাদেরকে ফাংশন প্রাইম এক্সের যে মানটা হয়েছে এটাকে 0 ধরে নিতে হয়। তো এটাকে 0 ধরে এখান থেকে এক্সের মান বের করতে হয়। যেহেতু এটা একটা ত্রিঘাত রাশি, তো এখান থেকে আমরা এক্সের 3টা মান পাবো। তো এই 3টা মান কিন্তু আমরা ক্যালকুলেটর ইউজ করে সহজেই বের করতে পারি। চলো দেখে নেওয়া যাক ক্যালকুলেটর ইউজ করে আমরা কিভাবে এই ত্রিঘাত রাশিটি সলভ করব। তো আমরা এখানে ক্যালকুলেটর নেওয়ার পরে মেনুতে চাপ দিব। এখানে আমাদের একটু নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই ইকুয়াল 0। তো এখানে আমাদের ইকুয়েশন অপশনটা চলে এসেছে। তো এটা লেখার জন্য আমাদেরকে এ লিখতে হবে। এখন এ লেখার নিয়ম হচ্ছে আলফা, এরপরে যে এখানে মাইনাস চিহ্ন রয়েছে এখানে যদি আমরা চাপ দিই তাহলে কিন্তু আলফা এ লেখা উঠবে এবং ইকুয়েশনের অপশন চলে আসবে। তো এখানে দুই ধরনের ইকুয়েশন আসছে, একটা হচ্ছে সাইমুল ইকুয়েশন আর একটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন। তো পলিনোমিয়াল মানে হচ্ছে বহুপদী, অর্থাৎ এক্সের পাওয়ার যখন 2 3 4 ইত্যাদি থাকে তখন আমরা 2 নম্বর অপশনটা ইউজ করি। আর যখন আমাদের সমীকরণ হয় এক্স ওয়াই অথবা জেড যুক্ত তখন আমরা সাইমুল ইকুয়েশনটা ইউজ করি। তো বুঝতে পারতেছো এখানে এক্স হচ্ছে এক্স কিউব, অর্থাৎ এটা একটা বহুপদী জাতীয় সমীকরণ। তো আমরা এখানে পলিনোমিয়াল এই অপশনে 2 নম্বরে যাব। এরপর জিজ্ঞেস করেছে ডিগ্রি কত। ডিগ্রি হচ্ছে সর্বোচ্চ যে পাওয়ার এক্সের সেটা হচ্ছে 3। তো আমরা এখানে 3 চাপ দিব। এবার সমীকরণটা আমরা এখানে তুলব। তো দেখতেই পাচ্ছ যে প্রদত্ত সমীকরণে কিন্তু এক্স কিউবের সহগ হচ্ছে 12। তো আমরা এখানে ক্যালকুলেটরে 12 লিখে ফেলব। 12 লিখলাম। 12 লেখার পর আমরা এখানে ইকুয়াল চিহ্নে চাপ দিব, তাহলে কিন্তু এক্স কিউবের সহগ 12 চলে আসবে। একইভাবে আমাদের এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -6। তো আমরা এখানে লিখে দিব -6। প্রত্যেকটা মান লেখার পরে আমরা ইকুয়াল চিহ্নে চাপ দিব, তাহলে কিন্তু মানগুলো এখানে চলে আসবে। এরপর এক্সের সহগ হচ্ছে আমাদের -12। -12 লিখলাম, এরপর ইকুয়াল চিহ্নে চাপ দিব। লাস্টে রয়েছে আমাদের ধ্রুবকটা হচ্ছে আমাদের 6। তো এখানে লিখে দিলাম 6। আচ্ছা, তো পুরো সমীকরণটা তোলা হয়ে গেল। এরপর যদি আমরা আবার ইকুয়াল চিহ্নে চাপ দিই তাহলে কিন্তু আমাদের এক্সের মানগুলো চলে আসবে। তো এক্সের একটা মান দেখাচ্ছে -1, এখানে আমরা লিখে দিলাম -1। এরপর দ্বিতীয় মানটি হচ্ছে আমাদের হাফ, তো লিখে দিচ্ছি এখানে হাফ। এরপর আমাদের 3 নাম্বার মানটি হচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের 1। এই হচ্ছে আমাদের 3টি মান। আবারও দেখাচ্ছি, আমাদের এক্সের একটা মান ছিল -1, তারপর একটা হচ্ছে 1
আর লাস্টেরটা হচ্ছে হাফ, অর্থাৎ -1 1 হাফ। আমরা এই 3টি মান পেয়ে গেলাম। আচ্ছা, তো এই 3টি মান পাওয়ার পরে আমরা কি করব, এই 3টি মান একটা একটা করে ফাংশন ডাবল প্রাইম এক্স অর্থাৎ এখানে বসাবো। তো প্রথমে আমরা -1 এই মানটা বসাচ্ছি, অর্থাৎ এই ফাংশনের মধ্যে এক্সের জায়গায় -1 বসাবো। তো এটা কিন্তু আমাদের প্রত্যেকবার করার দরকার নেই, আমরা এটাও ক্যালকুলেটরের সাহায্যেই সহজেই করতে পারি। তো এটা করার জন্য আচ্ছা, আমাদের তো মোট এভাবে আছে, আমরা তো নর্মাল মোডে যেতে চাই, তাহলে সিম্পলি এখানে মেনুতে চাপ দিয়ে 1-এ চাপ দিব, 1-এ চাপ দিলে কিন্তু নর্মাল হয়ে যাবে। আচ্ছা, তো এই সমীকরণটা থেকে যদি আমরা ফাংশন ডাবল প্রাইম -1 এর মানটা একবারে বের করতে চাই, তাহলে আমাদেরকে এই সমীকরণটা আগে ক্যালকুলেটরে তুলতে হবে। অর্থাৎ আমরা এখানে তুলে নিচ্ছি 36, তারপর হচ্ছে আমাদের 36x স্কোয়ার। তো আমরা এখানে আলফা ব্র্যাকেটে চাপ দিলেই এক্স চলে আসবে, এরপর স্কোয়ার, তারপর হচ্ছে -12, এরপর সেম ফার্স্ট ব্র্যাকেটে, অর্থাৎ এখানে আমরা চাপ দিচ্ছি, তো এখানে চাপ দিলে আমাদের এক্স চলে আসে, এরপর হচ্ছে আমাদের -12। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই সমীকরণটা ক্যালকুলেটরে তুলে ফেলেছি। আচ্ছা, এরপর আমরা এক্সের মান বসাতে চাই -1। তো এক্সের মান বসাতে হলে আমাদেরকে এইখানে ক্লিক করতে হয়, ক্যালকুলেট লেখা আছে CALC, এখানে চাপ দিতে হয়। তো এখানে চাপ দেওয়ার পরে আমাদেরকে এক্সের মান জানতে চাবে। তো এক্সের মানটা হচ্ছে -1, তো আমরা এখানে লিখে দিব -1, x = -1 লিখে ফেললাম। এবার আমরা ইকুয়াল চিহ্নে চাপ দিব, আরেকবার চাপ দিব, দুইবার চাপ দেওয়ার পরেই কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে 36। অর্থাৎ এই সমীকরণে যদি আমরা -1 বসাই তাহলে এর মানটা চলে আসে 36। তো বুঝতেই পারতেছো এখান থেকে যেহেতু আমরা পজিটিভ সংখ্যা পাচ্ছি, অর্থাৎ এক্সের যে মানটা অর্থাৎ -1 এই মানটা যদি আমরা মেইন ফাংশনে বসাই তাহলে এখান থেকে আমরা গুরুমান পাবো। গুরুমান পাবো না, যেহেতু পজিটিভ মান এসেছে তো এখান থেকে আমরা লঘুমান পাবো। মনে রাখবে এক্সের মানটা ফাংশন ডাবল প্রাইম এক্সে বসানোর পরে যদি আমরা পজিটিভ মান পাই, অর্থাৎ 0 থেকে বড় মান পাই, তাহলে সেখান থেকে আমরা লঘুমান পাবো। একইভাবে আমরা এক্সের বাকি মানগুলো এখানে বসাবো। ফাংশন ডাবল প্রাইম এবার হচ্ছে হাফ, অর্থাৎ এই সমীকরণে আমরা এবার এক্সের জায়গায় হাফ বসাবো। তো আমাদের সমীকরণটা তুলাই আছে, আমরা জাস্ট এবার ক্যালকুলেট চাপ দিব, দেওয়ার পরে এক্সের মানটা আবার জানতে চাচ্ছে, তো এবার কিন্তু আমরা হাফ বসাবো। তো এখানে আমরা চলে লিখবো যে 1/2 অর্থাৎ হাফ, এরপর ইকুয়াল চিহ্নে একবার চাপ দিব, আবারও চাপ দিব, দুইবার চাপ দিতে হয়, তাহলে আমরা মানটা পেয়ে যাচ্ছি -9। তো যেহেতু নেগেটিভ মান পেয়েছি, অর্থাৎ এখান থেকে আমরা পাবো গুরুমান। নেগেটিভ পেলে আমরা পাবো গুরুমান, আর পজিটিভ পেলে আমরা পাবো লঘুমান। এরপর আমরা ফাংশন 1 বসাবো, এখানে -1 আর হাফ, -1 এবং হাফ কিন্তু বসানো হয়ে গেছে, এবার আমরা 1টাকে বসাবো। আচ্ছা, তো এবার আমরা ক্যালকুলেট এখানে চাপ দিব, এবার এক্সের মানটা বসাবো 1 লেখার পরে দুইবার সমান সমান দিব, তাহলে আমাদের মানটা চলে এসেছে 12, এটা = 12। যেহেতু পজিটিভ মান পেয়েছি তো বুঝতে পারতেছো এখান থেকে আমরা লঘুমান পাবো। তো এই যে লঘুমান যে পাবো ঠিক আছে, কিন্তু লঘুমানটা কত হবে অ্যাকচুয়ালি? লঘুমান গুরুমান এই মানগুলো আমরা পাবো মেইন ফাংশন থেকে, অর্থাৎ ফাংশন অফ এক্স থেকে। তো এখান থেকে কিভাবে পাবো? আমাদের যে এক্সের এই মানগুলো ছিল এই মানগুলো আমরা এবার প্রথম ফাংশনে বসিয়ে দিব, অর্থাৎ -1 বসাবো। এই ফাংশনের মধ্যে আমরা -1 বসাবো। তো -1 বসালে কত আসে এই জিনিসটাও কিন্তু আমরা আগের মতোই ক্যালকুলেটরেই বের করতে পারি। এর জন্য আমাদের কি করতে হবে? এই ফাংশনটা সম্পূর্ণ ক্যালকুলেটরে তুলে ফেলতে হবে। চলো আমরা তুলে ফেলি। আমাদের আছে 3x⁴, অর্থাৎ ফার্স্টে 3 লিখব, তারপর আলফা ব্র্যাকেট দিলে x চলে আসবে পাওয়ার 4, এরপর -2x³, তাহলে -2, তারপর হচ্ছে x, এরপর হচ্ছে আমাদের পাওয়ার কিউব -2x³, তারপর হচ্ছে -6x², তারপর হচ্ছে আমাদের +6x, তারপর হচ্ছে আমাদের +1। সমীকরণটা আমাদের তোলা হয়ে গেল। এবার আমরা আগের মতোই ক্যালকুলেট এখানে চাপ দিব, তাহলে x এর মান জানতে চাবে। তো x এর মানটা আমাদের কত? ফার্স্ট টাইম -1, তো এখানে আমরা বসিয়ে দিচ্ছি -1, দেওয়ার পরে দুইবার ইকুয়াল চিহ্নে চাপ দিব, তাহলে কিন্তু আমাদের লঘুমানটা চলে আসলো -6। একইভাবে আমরা গুরুমান পাবো প্রথম ফাংশন থেকেই। তো এখানে x এর জায়গায় বসাবো হাফ,
তো আমাদের সমীকরণটা তুলাই আছে, তো আমরা এখানে ক্যালকুলেট চাপ দিব, চাপ দেওয়ার পরে লিখব 1/2। তাহলে আমাদের মানটা চলে আসে 39 ডিভাইডেড বাই 16। 39 ডিভাইডেড বাই 16 এটা হচ্ছে আমাদের গুরুমান। এরপর যদি আমরা এক্সের জায়গায় 1 বসাই তাহলে আবারও লঘুমান পাবো। তো আমরা এখানে লিখব ক্যালকুলেট, এক্সের জায়গায় বসে দিব 1, তারপর 2 বার ইকুয়াল চিহ্নে চাপ দিব, তাহলে আমাদের মানটা চলে এসেছে 2। তো এই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তো আমরা এখানে লিখে দিব যে সুতরাং আমাদের চরম মানসমূহ হবে আমাদের, একটা হচ্ছে -6, একটা হচ্ছে আমাদের 39 ডিভাইডেড বাই 16, একটা হচ্ছে 2। তো বলে দিতে পারো যেখানে -6 হচ্ছে আমাদের লঘুমান, 39 ডিভাইডেড বাই 16 হচ্ছে আমাদের গুরুমান এবং 2 হচ্ছে আমাদের লঘুমান। এই পর্যন্ত অঙ্কটা করলেই হয়ে যাবে। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। চলো এবার 2 নম্বর প্রশ্নটি সলভ করা যাক। প্রশ্নটি এসেছে ম্যাট্রিক্স থেকে। প্রশ্নে বলা হয়েছে এ একটি ম্যাট্রিক্স এবং এ বি একটি ম্যাট্রিক্স হলে এখান থেকে বি ম্যাট্রিক্সের মানটা বের করতে বলা হয়েছে। তো আমরা ফার্স্টে এটা লিখে নিচ্ছি যে আমাদের দেওয়া আছে এ বি ইকুয়াল 10, 4, 17 আর হচ্ছে 7। তো এখান থেকে আমাদের বি এর মানটা বের করতে হবে। বুঝতে পারতেছো, যেহেতু আমরা বি বের করতে চাই তাহলে আমাদেরকে এ বাদ দিতে হবে। তো এ বাদ দেওয়ার জন্য আমাদেরকে দুই পাশে গুণ করতে হবে এ ইনভার্স। আমরা যদি এখানেও এ ইনভার্স গুণ করি, আগে থেকে তো এ বি ছিল, এ বি এর সাথে গুণ করলাম এ ইনভার্স। তো এই পাশে যেহেতু গুণ করেছি আমাদেরকে অবশ্যই এই পাশেও গুণ করতে হবে। এ ইনভার্স ইন্টু 10, 4, 17, 7। আচ্ছা, তাহলে এখানে দেখবে যে এ ইনভার্স আর এই দুটো গুণ করলে আসে আই মানে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স যার মান হচ্ছে 1। এখানে লিখে দিচ্ছি যে এ ইনভার্স তার সাথে যদি আমরা এ গুণ করি তাহলে সেটা হয় অভেদক ম্যাট্রিক্স। এখন এই অভেদক ম্যাট্রিক্সের সাথে তুমি যাই গুণ করো না কেন, আমরা যদি বি গুণ করি তাহলে রেজাল্ট আসবে বি, মানে অভেদক ম্যাট্রিক্স এর মান হচ্ছে 1। আমরা যেরকম 1-এর সাথে যে সংখ্যায় গুণ করতাম না কেন সেই সংখ্যাটাই ফিরে পেতাম। এখানেও সেম, অভেদক ম্যাট্রিক্সের সাথে যে ম্যাট্রিক্সই গুণ করো না কেন তুমি সেই ম্যাট্রিক্সটাই পাবে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমরা কিন্তু এ বি তার আগে এ ইনভার্স গুণ করেছি, এর ফলে এ আর এ ইনভার্স কাটাকাটি গিয়েছে। কিন্তু আমরা যদি এভাবে লিখতাম যে এ বি ইন্টু এ ইনভার্স তাহলে কিন্তু এ আর এ ইনভার্স কাটাকাটি যেত না, তখন এটা ভুল হতো। মনে রাখবে আমরা যেই ম্যাট্রিক্সটা বাদ দিতে চাই তার সাথেই তার ইনভার্স ম্যাট্রিক্সটা লিখতে হবে। তো এখানে যেহেতু শুরুতে লিখেছি এখানেও শুরুতে লিখেছি। আশা করি সবাই এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। এরপর এই দুটো গুণ করলে হয় আই এবং আই এর সাথে বি গুণ করলে বি থাকে। তাহলে বি ইকুয়াল টু আমাদের দাঁড়ালো এ ইনভার্স ইন্টু 10, 4, 17 আর 7। অর্থাৎ বি ম্যাট্রিক্স বের করতে হলে আমাদেরকে আগে এ ইনভার্স বের করতে হবে। তো আমাদের এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এখান থেকে এ ইনভার্স বের করতে হবে। আমরা সবাই এ ইনভার্সের সূত্র জানি। এ ইনভার্স বের করার সূত্র আমি এখানে লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে আমাদের 1/ডিটারমিন্যান্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তো ফার্স্টে আমরা এখানে ডিটারমিন্যান্টটা বের করে নিব। তো যেহেতু এটা 2/2 ম্যাট্রিক্স এটা কিন্তু খুব সহজেই করা যায়। এটা হচ্ছে 4 একে 4 মাইনাস 3 দুগুণে 6। আমরা ডিটারমিন্যান্ট কীভাবে বের করি, মুখ্য কর্ণগুলো আগে গুণ করি। 4 একে 4, এখানে লিখে দিচ্ছি 4 মাইনাস 3 দুগুণে 6, এটা হচ্ছে আমাদের ডিটারমিন্যান্টের মান। এরপর অ্যাডজয়েন্ট বের করব। তো যেহেতু এটা একটা 2/2 ম্যাট্রিক্স তো এটা কিন্তু অ্যাডজয়েন্টটা খুব সহজেই বের করা যায়। আমরা জাস্ট কী করব, এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ, এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। তো আমাদের করতে হয় মুখ্য কর্ণের অবস্থান চেঞ্জ করতে হয়, অর্থাৎ 4-এর জায়গায় 1 লিখব এবং 1-এর জায়গায় 4 লিখব, তাহলে হয় এখানে 1 এখানে 4। এরপর আমাদের যে গৌণ কর্ণ রয়েছে অর্থাৎ অপোজিটটা সেকেন্ডারি কর্ণ, তার জাস্ট আমরা চিহ্নগুলো চেঞ্জ করব। তাহলে এখানে লিখব -3, এখানে লিখব -2। আমরা সিম্পলি জাস্ট কী করেছি, এখানে মুখ্য কর্ণের অবস্থান এক্সচেঞ্জ করেছি এবং গৌণ কর্ণের শুধুমাত্র চিহ্ন চেঞ্জ করেছি, তাহলে আমরা অ্যাডজয়েন্টটা পেয়ে গেলাম। তো বুঝতে পারতেছো এখান থেকে কিন্তু আমাদের আসে -2। তো আমাদের কি করতে হবে, এই ভিতরের মানগুলোকে -2 দিয়ে ভাগ করতে হবে। তো 1কে যদি আমরা -2 দিয়ে ভাগ করি তাহলে আসে 1/-2।
এটাই থাকে। এরপর -3 ভাগ -2, তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি গিয়ে থাকে 3/2। এরপর এটাও -2, ভাগও করতেছি -2, তাহলে -2 কাটাকাটি গিয়ে থাকে 1। এরপর 4 ভাগ -2, তাহলে আসে -2। এই যে দেখো 4 ভাগ -2, তাহলে 2 আর 4 কাটলে কিন্তু 2 হয় আর মাইনাস থেকে যায়, অর্থাৎ -2 হয়। এরই মাধ্যমে কিন্তু আমরা এই ইনভার্স এই মানটা পেয়ে গেলাম। তো এই ইনভার্সের মানটা আমরা এবার এখানে বসিয়ে দিব। এটা হচ্ছে আমাদের এই ইনভার্সের মান। তো এই মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এই ইনভার্সের মানটা আমাদের হচ্ছে -12, নিচে হচ্ছে আমাদের 1, তারপর এখানে হচ্ছে আমাদের 3/2, এখানে হচ্ছে -2। এই ইনভার্স বসানোর পরে আমাদের পরের ম্যাট্রিক্সটা গুণ আকারে বসিয়ে দিব। এটা হচ্ছে 10, তারপর 17, এখানে 4, এখানে 7। তো এবার আমাদেরকে এই দুটো ম্যাট্রিক্স গুণ করতে হবে। আমরা সবাই ম্যাট্রিক্সের গুণ করতে পারি। ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর যাব এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর নামব। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের এই যে সারি রয়েছে এই বরাবর আমরা সামনের দিকে যাব এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে কলাম বরাবর নিচে নামব। তাহলে -12 এর সাথে গুণ হবে 10। তো -12 আর 10 গুণ করলে আমাদের আসে -5। -5 লিখে ফেলেছি। এরপর 3/2 এর সাথে আমরা গুণ করব 4, কারণ বলেছিলাম যে আমরা এদিকে সামনের দিকে যাব এবং এক্ষেত্রে নিচের দিকে আসব। এবার আমাদেরকে 4 আর 3/2 গুণ করতে হবে। 4 আর 3/2 এখানে গুণ করে দেখাচ্ছি। তাহলে 2 আর 4 কাটাকাটি গিয়ে 2 থাকে, 3 দুগুণে 6 হয়। তো এখানে লিখে দিব +6। তো প্রথম কলামের কাজ শেষ। এবার প্রথম সারিকে আরও বিস্তৃত করব এবং দ্বিতীয় কলামের সাথে গুণ করব। তাহলে -12 × 17, অর্থাৎ -17/2। তারপর হবে +3/2 × 7, অর্থাৎ 3 7 21, 21/2। তো প্রথম সারিতে গুণ করা শেষ। এবার আমরা দ্বিতীয় সারিতে গুণ করব। একইভাবে এদিকে সামনের দিকে আগাবো এবং এখানে নিচের দিকে নামবো। তাহলে 1 আর 10, 10 একে 10 হয়। তারপর -2 আর 4 গুণ করলে আসে -8, 4 দুগুণে 8। এরপর 1 গুণ 17, অর্থাৎ 17 একে হয় 17। তারপর প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14। আমাদের গুণ করা শেষ। এরপর জাস্ট এই মানটা এখানে লিখে দিলেই হবে। তো এই মানটা আমরা এই পাশে লিখতেছি, এই পাশে লিখছি আমরা মানটা। আচ্ছা, তো 6 - 5 এটা করলে আমাদের আসে 1। এরপর নিচে হচ্ছে আমাদের 10 - 8 এটা করলে আসে 2। আচ্ছা, তারপর 17 - 14 এটা করলে আমাদের আসে 3। এখন বাকি রইল এটা। দেখো এখানে কিন্তু আমাদের লসাগু নিচে 2 হবে, এটা বোঝাই যাচ্ছে। তো নিচে যদি আমরা লসাগু 2 নিই, আমরা এখানে ছোট করে দেখাচ্ছি, নিচে আমাদের লসাগু হচ্ছে 2। তাহলে উপরে থাকে -17 + 21, -17 + 21। তো 21 - 17 করলে আসে 4, 4 ভাগ 2 করলে কিন্তু 2 আসে। অর্থাৎ এই পুরাটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 2। তো এজন্য আমরা এখানে লিখে দেব 2। এই হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্সটা। প্রশ্নে কিন্তু এটার মানই বের করতে বলেছিল। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই পুরো ম্যাথটা বুঝতে পেরেছ। চলো এবার 3 নাম্বার প্রশ্নটা সলভ করি। এই প্রশ্নটা এসেছে বহুপদী থেকে। প্রশ্নে বলা হয়েছে 3x³ - 2x² + 1 = 0 সমীকরণের মূলগুলি আলফা, বিটা ও গামা হলে সামেশন অফ α² বিটা এর মান নির্ণয় করো। তো কোনো ত্রিঘাত রাশি থেকে আমরা ফার্স্ট অফ অল এই মানগুলো বের করে নিব। মানগুলো হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, অর্থাৎ সমীকরণের মূলগুলো সমষ্টি। আর মনে রাখবে এটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি, সামেশন অফ আলফা। যেহেতু এখানে পাওয়ার 1 করে রয়েছে, তো এই জিনিসটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। এরপর দুটি করে মূলের গুণফলের সমষ্টি, অর্থাৎ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। তো এই সমষ্টিটাকে আমরা এভাবে লিখতে পারি, সামেশন অফ আলফা বিটা। কারণ দুইটি করে মূলের সমষ্টি নিয়েছি, তো এই পুরোটাকে কিন্তু আমরা প্রথম যেটা রয়েছে সেটার সামেশন আকারে লিখতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 3টা মূলের গুণফল, অর্থাৎ আলফা বিটা গামা।
তো এটাকে সামেশন আকারে লেখা যায় না, এটা যেরকম আছে এরকমই। তো আমাদেরকে এই 3টা মান বের করতে হবে। আমরা জানি এই মানগুলো বের করার সূত্র হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা বের করার সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, এটা বের করার সূত্র হচ্ছে সি বাই এ, এবং এটা বের করার সূত্র হচ্ছে মাইনাস ডি বাই এ। তো এ বি সি ডি এগুলার মান কত সেটা আমরা সমীকরণ থেকে দেখে আসি। এ হচ্ছে আমাদের এক্স কিউবের সহগ অর্থাৎ 3, এই 3টা হচ্ছে আমাদের এর মান। এরপর বি হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ -2। এরপর সি হচ্ছে আমাদের এক্সের সহগ, তো যেহেতু এক্স নেই তাহলে সি এর মানটা হলো 0। এরপর যে ধ্রুবক পদ থাকবে সেটা হচ্ছে আমাদের ডি। তো আমরা এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি। মাইনাস, আমরা বি এর মানটা পেয়েছি -2, তো এখানে বসিয়ে দিব -2, আর নিচে হবে এর মানটা হচ্ছে আমাদের 3। তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয় 2/3 ইকুয়াল টু সি বাই এ। তো সি এর মানটা কিন্তু আমরা 0 পেয়েছি, তো 0-র নিচে যাই থাক এটা কিন্তু 0-ই আসবে। 0/3 হয়, তো 0/3 করলে 0 আসে। এরপর মাইনাস ডি এর মানটা হচ্ছে আমাদের 1, আর নিচে হচ্ছে এর মানটা হচ্ছে আমাদের 3। তো এ মান 3টা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার প্রশ্ন বলেছে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা এটা বের করো। সামেশন অফ আলফা স্কোয়ার বিটা, তো আমাদেরকে ফার্স্ট অফ অল এটাকে ভেঙে লিখতে হবে। আগে বোঝার চেষ্টা করো এটা কী আকারে রয়েছে। এখানে দুটো মূল গুণ আকারে রয়েছে, কিন্তু একটার মধ্যে স্কোয়ার আর একটার মধ্যে স্কোয়ার নেই। আচ্ছা, তো আমরা এটাকে ভেঙে কীভাবে লিখতে পারি? একবার আমরা লিখতে পারি আলফা স্কোয়ার বিটা, আরেকবার লিখতে পারি বিটা স্কোয়ার আলফা। কারণ আমাদের যে 3টি মূল রয়েছে আলফা বিটা গামা, এই 3টি মূলকে এমনভাবে লিখতে হবে যেন দুটো মূল গুণ আকারে থাকে এবং একটির মধ্যে স্কোয়ার থাকবে আরেকটি পাওয়ার 1 থাকবে। তো ফার্স্টে আমরা আলফা আর বিটা এই দুটি মূল নিয়েছি, এই দুটি মূল নেওয়ার পরে একটার মধ্যে স্কোয়ার দিয়েছি, আবার দ্বিতীয়বার আরেকটির মধ্যে স্কোয়ার দিয়েছি। তো আলফা বিটা নেওয়া হলে এরপর আমরা নিব বিটা আর গামা। তো বিটা আর গামা নেওয়া হলে আমরা একবার বিটা স্কোয়ার গামা লিখব, আর একবার গামা স্কোয়ার বিটা লিখব। বিটা গামা গেল। এরপর আমরা নিব গামা এবং আলফা। তো এক্ষেত্রে আমরা একবার গামার মধ্যে স্কোয়ার দিব, আলফা খালি রাখবো, তারপর আলফার মধ্যে স্কোয়ার দিব, গামা খালি রাখবো। আমরা কিন্তু আলফা স্কোয়ার বিটাকে যদি ভাঙানো শুরু করি তাহলে এই পর্যন্তই হয়। আচ্ছা, এতটুকু ভাঙানোর পরে দেখতে পাচ্ছ প্রত্যেক জোড়ায় জোড়ায় কিন্তু কমন যায়। তো এখানে এই প্রথম জোড়ায় আমাদের কমন যাচ্ছে আলফা বিটা, তো আমরা এখান থেকে আলফা বিটা কমন নিব। তাহলে আমাদের এখান থেকে থাকে আলফা প্লাস এখান থেকে থাকে বিটা। একইভাবে আমরা এখান থেকে বিটা গামা কমন নিতে পারি। বিটা গামা কমন নেওয়া হলে বিটা স্কোয়ার ছিল, একটা বিটা কমন নিয়ে ফেলেছি, তাহলে একটা বিটা থাকে। আর গামা যেহেতু কমন নিয়ে ফেলেছি গামা তো আর বসবে না। প্লাস একইভাবে এখানে থাকে গামা। এরপর আমরা এই জোড়া থেকে কমন নিতে পারি গামা আলফা, তাহলে আমাদের থাকে গামা প্লাস আলফা। আশা করি কমন নেওয়াটা সবাই বুঝতে পেরেছ। এখন খেয়াল করো আমরা যে মানগুলো পেয়েছি সেটা হচ্ছে আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা। তো এই মানগুলো কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, আর এই জিনিসটার মান কিন্তু আমরা পেয়েছি 2/3। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি বিটা প্লাস গামা রেখি এবং আলফাকে এই পাশে পাঠিয়ে দিই তাহলে লাইনটা দাঁড়ায় বিটা প্লাস গামা ইকুয়াল টু 2/3 মাইনাস আলফা। তাহলে আমরা কিন্তু বিটা প্লাস গামার জায়গায় এই মানটা বসাতে পারি। একইভাবে যদি আমরা আলফা প্লাস বিটা রাখতাম, গামাকে এই পাশে পাঠাতাম, তাহলে হতো 2/3 মাইনাস গামা। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। যদি আমরা আলফা প্লাস বিটা রাখতাম, গামাকে এই পাশে পাঠাতাম, তাহলে হতো 2/3 এবং গামা এই পাশে গিয়ে মাইনাস হতো, অর্থাৎ 2/3 মাইনাস গামা হতো। প্লাস বিটা গামা, এখানে দেখতে পাচ্ছ বিটা প্লাস গামা এর মানটা কিন্তু 2/3 মাইনাস আলফা। এরপর গামা আলফা ইন্টু গামা প্লাস আলফা, তাহলে আমরা গামা রাখবো এবং আলফা রাখবো, বিটাকে এই পাশে পাঠিয়ে দিব, তাহলে কি হবে 2/3 মাইনাস বিটা, তাহলে 2/3 মাইনাস বিটা। এই মানগুলো আমরা এখানে বসালাম। এরপর যেহেতু এখানে গুণ আকারে আছে আমরা সবগুলো গুণ করে দিব, তাহলে 2/3 ইন্টু আলফা বিটা মাইনাস আলফা বিটা গামা। এরপর 2/3 ইন্টু বিটা গামা মাইনাস আলফা বিটা গামা, তারপর প্লাস 2/3 ইন্টু গামা আলফা মাইনাস আলফা বিটা গামা। এখন খেয়াল করো আমরা কিন্তু এখান থেকে
এই তিনটা মান থেকে এগুলো আর এটা, এই তিনটা মান থেকে 2/3 কমন নিতে পারি। তো যদি 2/3 কমন নেওয়া হয় তাহলে থাকে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এরপর দেখতে পাচ্ছ এটা মাইনাস আলফা বিটা গামা, এটাও মাইনাস আলফা বিটা গামা, এটাও মাইনাস আলফা বিটা গামা। তো এই তিনটা যোগ করলে আসে -3 ইন্টু আলফা বিটা গামা। কমন নেওয়ার পরে আমরা যে রাশিগুলো পেয়েছি সেগুলোর মান কিন্তু আমরা জানি। তো এখানে মানগুলো বসিয়ে দিব 2/3 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এর মানটা হচ্ছে আমাদের 0। তো এখানে বসিয়ে দিব 0 -3 ইন্টু আলফা বিটা গামা, 3 ইন্টু আলফা বিটা গামা। তো আলফা বিটার গামার মানটা কিন্তু আমরা পেয়েছিলাম -1/3। তো এখানে বসিয়ে দিব -1/3। তাহলে রেজাল্টটা আমরা পেয়ে যাচ্ছি, এটা গুণ করলে 0 আসে, তো এটা লেখা দরকার নেই। এরপর মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর 1/3 গুণ করলে 3 এবং 3 কাটাকাটি যায়, শুধু 1 থাকে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছিল। আশা করি সবাই সম্পূর্ণ ম্যাথটা বুঝতে পেরেছ। চলো এবার 4 নম্বর প্রশ্নটা সলভ করা যাক। এই প্রশ্নটি এসেছে যৌগজীকরণের ক্ষেত্রফল থেকে। তো আমরা এই প্রশ্নটা চিত্র এঁকে সলভ করব। প্রশ্নে বলা হয়েছে y² = 4x পরাবৃত্ত। তো ফার্স্টে আমরা পরাবৃত্ত এঁকে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো বুঝতেই পারতেছো যেহেতু x এর পাওয়ার 1, আমরা জানি যে যেটা একঘাতি হয় পরাবৃত্তটা তার দিকে হাঁ করে থাকে। তো এটা এখানে একঘাতি হচ্ছে x। তো আমাদের পরাবৃত্তটা x অক্ষের দিকে হাঁ করে থাকবে, অর্থাৎ চিত্র হবে আমাদের এইটা। এ হচ্ছে আমাদের পরাবৃত্তের চিত্র। এরপরে বলেছে যে এবং y = 2x - 4 সরল রেখা। তো এই রেখাটার ইকুয়েশন আমরা জানি যে কোনো রেখা যদি হয় y = mx + c, তাহলে c বলতে বোঝায় y অক্ষের খণ্ডিতাংশ। তো এখানে যেহেতু -4, অর্থাৎ বলেছে যে এই রেখাটি y অক্ষের নেগেটিভ দিক থেকে 4 একক অংশ কর্তন করবে, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এতটুকু হচ্ছে আমাদের 4। তাহলে আমাদের রেখাটা হবে ঠিক এরকম। এই রেখাটা y অক্ষের নেগেটিভ দিক থেকে 4 একক অংশ ছেদ করে নিয়েছে। তো আমাদের বলেছে এই যে পরাবৃত্ত এবং এই যে রেখাটা, এদের সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো বুঝতেই পারতেছো আমাদের সীমাবদ্ধ ক্ষেত্রফলটা কিন্তু এতটুকু হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো এই আবদ্ধ ক্ষেত্রফলটা কিন্তু y অক্ষের উপরে অবস্থিত। x অক্ষ আমরা নিব না, কারণ ক্ষেত্রফলটা কিন্তু x অক্ষের উপরেও আছে নিচেও আছে। তো এখানে ক্যালকুলেশন করতে কঠিন হবে, এজন্য আমরা y অক্ষের সাপেক্ষে নিব। অর্থাৎ আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, যেহেতু y অক্ষের সাপেক্ষে নেওয়ার চেষ্টা করতেছি সেহেতু আমরা এখানে ইন্টিগ্রেট করব y এর সাপেক্ষে, এজন্য আমরা এখানে dy লিখে ফেললাম। তো এখানে যেহেতু dy লিখেছি, তাহলে এখানে অবশ্যই x এর মানগুলো বের করতে হবে। আচ্ছা, তো x এর মান আমরা কিভাবে বের করব? দেখো এখান থেকে x = আসে y²/4। তো এখানে লিখব y²/4, এবং এখান থেকে x = কত আসে দেখাচ্ছি। x = আসবে -4, এপাশে গেলে হয় +4, তাহলে y + 4, এবং 2 গুণাকারে ছিল, এটা এপাশে গেলে ভাগ হবে। আচ্ছা, তো এখন কিন্তু আমাদের দুইটা ইকুয়েশন বাদ দিতে হবে, মানে একটা থেকে আর একটা বিয়োগ করতে হবে। তো দেখো সরলরেখার যে ক্ষেত্রফল সেটা কিন্তু এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত, এবং পরাবৃত্তের ক্ষেত্রফলটা হবে, মানে পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা হবে নিচের অংশটুকু। তো আমরা যদি সরলরেখার ক্ষেত্রফল থেকে পরাবৃত্তের এই নিচের অংশটুকু বাদ দেই, তাহলেই কিন্তু আবদ্ধ ক্ষেত্রফলটা পাওয়া যায়। বা সিম্পলি বলা যায় যেটা উপরে থাকবে তার ক্ষেত্রফলটা আগে লিখতে হবে, বা তার ইকুয়েশনটা আগে লিখতে হবে। তো আমরা এখানে সরলরেখার ইকুয়েশনটা আগে লিখব, অর্থাৎ x = y + 4/2, এটা আগে লিখব। y + 4/2 সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল মাইনাস পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তো এখানে x এর মানটা হবে y²/4, আর এখানে হচ্ছে আমাদের dy। তো এতটুকু আমরা লিখতে পারলাম। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটা হচ্ছে লিমিট বের করা। তো লিমিট কিন্তু হবে আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। তো দেখে বুঝতে পারতেছো এই দুটো পয়েন্টই কিন্তু আমাদের এই সরলরেখা এবং পরাবৃত্তের ছেদবিন্দু। তো আমরা যদি ছেদবিন্দু বের করি তাহলে কিন্তু হয়ে যায়। তো
তো ছেদবিন্দু বের করার জন্য আমাদের কিন্তু y এর মান লাগবে। আমরা যেহেতু y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, তো লিমিটটা বসাতে হবে y এর। আচ্ছা, তো এখান থেকে আমরা বলতে পারি যে x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 4। তো এই যে আমরা x পেয়েছি, এই x এর জায়গায় বসিয়ে দিব ওয়াই স্কোয়ার বাই 4। এটাকে আমরা এই পাশে লিখছি, এখানে বসিয়ে দিলাম ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4। আচ্ছা, তো এবার কিন্তু দুই পাশ থেকে 2 দিয়ে কাটাকাটি করলে এখানে 1 থাকে এবং এখানে 2 হয়। এবার আমরা আর গুণন করব, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আসে 2y প্লাস 4 দুগুণে 8। তো এবার সবাইকে এ পাশে নিয়ে আসো, তাহলে হয় ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 8। তো বুঝতেই পারতেছ আমরা এখানে মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম হবে 4 দুগুণে 8, এরপরে 4 আর 2 বিয়োগ করলে কিন্তু 2 হয়। তো আমি একবারে ওয়াইয়ের মানটা লিখে দিচ্ছি, সেটা হবে 4, মাইনাস 2। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু হচ্ছে -2 এবং এতটুকু হচ্ছে 4। বুঝতেই পারতেছ আমাদের লোয়ার লিমিট হচ্ছে -2 এবং আপার লিমিট হবে 4। তো আমরা এখানে লিমিটটা দিয়ে দিব -2 থেকে 4 পর্যন্ত। এখানে হচ্ছে ওয়াইয়ের মানটা -2, এখানে ওয়াইয়ের মানটা হচ্ছে 4। তো আমরা এখান থেকে এই পর্যন্ত ক্ষেত্রফল বের করতেছি। আচ্ছা, এবার আমরা ইন্টিগ্রেট করব। এখানে কিন্তু দুটো আলাদা রাশি রয়েছে, তো আমরা এগুলোকে সেপারেট করে আলাদা করতে পারি। ফার্স্টে যদি আমরা এটাকে করি, তাহলে হাফ বাইরে নিয়ে আসবো, এই যে 2 বাইরে নিয়ে এসেছি, আমাদের রইল y প্লাস 4। তো y প্লাস 4কে আমরা ইন্টিগ্রেট করব। ফার্স্টে যদি আমরা yকে করি, তো yকে ইন্টিগ্রেট করলে আসে y স্কোয়ার ভাগ 2 প্লাস 4কে ইন্টিগ্রেট করলে আসবে 4y। এরপর এখানে আমরা লিমিটটা বসিয়ে দিব, একটা হচ্ছে 4, এখানে হচ্ছে -2। তারপর মাইনাস, এখানেও সেম 1/4 এর কোনো কাজ নেই, তো আমরা 1/4টাকে সেপারেট করব, ভিতরে থাকলো y স্কোয়ার। তো y স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে আসে y কিউব ডিভাইডেড বাই 3। এখানেও আমরা একইভাবে লিমিটটা বসিয়ে দিব 4 আর হচ্ছে -2। আচ্ছা, তো এখন যদি এখানে আমরা লিমিটগুলো বসিয়ে দিই, ফার্স্টে যদি আমরা 4 বসাই, তাহলে 4 স্কোয়ার অর্থাৎ 16 ভাগ 2 করলে আসে 8। আমরা এখানে মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা বসিয়ে দিব। তো লোয়ার লিমিট হচ্ছে আমাদের -2, -2কে স্কোয়ার করলে 4 ভাগ 2 অর্থাৎ 2। এটার কাজ শেষ। এরপর প্লাস, এখানে আমরা আপার লিমিট বসাবো অর্থাৎ 4 বসাবো, তাহলে 4 4 হয় 16, মাইনাস লোয়ার লিমিট বসাবো, তো 4 এবং -2 গুণ করলে আসে -8। তাহলে কিন্তু এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। এরপর -1/4। আবার দেখো এখানে কিন্তু 4 আর 3 আমরা চাইলে এই দুটো গুণ করে দিতে পারি, তাহলে হয় 1/12। তো 1/12 লিখলাম, তাহলে ভিতরে থাকবে শুধু y কিউব। তো এখানে আগে 4 বসাবো, তাহলে 4 কিউব করলে আসে 64। তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো, তো -2 বসালে আসে, -2কে কিউব করলে -8 আসে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, তো এবার যোগ বিয়োগ করলে অঙ্ক শেষ। 8 এবং 8 যোগ করলে 16, 16 আর 16 32, 32 থেকে 2 বিয়োগ করলে হয় 30। তাহলে এখানে পেয়ে গেলাম হাফ ইন্টু 30। তারপর হচ্ছে -1/12 ইন্টু 64 যোগ 8, এটা করলে আসে 72। আচ্ছা, এরপর এই গুণ ভাগটুকু আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি। দেখো এখানে কিন্তু 30 ভাগ 2, তাহলে আসে 15। আচ্ছা, বাকিটুকু আমরা এখানে করি, 30 ভাগ 2 করলে আসে আমাদের 15, মাইনাস এখানে হচ্ছে আমাদের 72 ডিভাইডেড বাই 12। তো আমরা এখানে লিখছি, উপরে হবে আমাদের 72 ডিভাইডেড বাই, নিচে হবে 12। তো এখানে বিয়োগ করলে আমরা যে রেজাল্টটা পাই সেটা হচ্ছে 9। তাহলে আমাদের নির্ণয় ক্ষেত্রফল হবে 9 বর্গ একক। তো অঙ্কটা আমাদের ঠিক আছে কি না, এটা কিন্তু আমরা এখানে মেইন যে ইন্টিগ্রেশনটা ছিল অর্থাৎ এইটা এখানে বসিয়ে চেক করতে পারি। তো এখানে ফার্স্ট অফ অল আমাদেরকে ইন্টিগ্রেটটা ক্যালকুলেটরে তুলতে হবে। আমরা কিন্তু এখানে ইন্টিগ্রেট করেছি y এর সাপেক্ষে, কিন্তু ক্যালকুলেটরে যখন লিখব তখন কিন্তু x এর সাপেক্ষে চলে আসবে। সমস্যা নেই, আমরা ধরবো যে yটাকে x ধরে এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের রাশিটা হচ্ছে, উপরে হবে x প্লাস 4, নিচে হবে 2, x প্লাস 4 ডিভাইডেড বাই 2 লিখেছি, মাইনাস এক্স স্কোয়ার বাই 4 লিখব। তাহলে মাইনাস ভগ্নাংশ এখানে লিখছি আমরা x স্কোয়ার ডিভাইডেড বাই 4। এরপর লিমিটটা বসিয়ে দিব, লিমিটটা হচ্ছে -2 থেকে 4 পর্যন্ত, তাহলে -2 আর এখানে লিখে দিব 4।
তাহলে কিন্তু আমাদের যোগষ্ঠীর মান 9 এসেছে। আমাদের এখানেও কিন্তু 9 এসেছে, অর্থাৎ আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় ক্ষেত্রফল। আশা করি সবাই সম্পূর্ণ ম্যাথটা বুঝতে পেরেছো। আমরা 5 নম্বর প্রশ্নে চলে এসেছি। প্রশ্নে বলেছে দেখাও যে √x প্লাস √y ইকুয়াল √a বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুটি থেকে কর্তিত অংশের যোগফল একটি ধ্রুবক। তো এটা অন্তরীকরণ থেকে এসেছে এবং এই অঙ্কটা কিন্তু হুবহু মেইন বইয়েরই ম্যাথ। চলো এটা সলভ করা যাক। তো আমাদের বলেছে বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এই বক্ররেখার স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। তো স্পর্শকের সমীকরণ মানে হচ্ছে একটা রেখার সমীকরণ। রেখার সমীকরণ বের করতে হলে আমাদের কি লাগে, একটা বিন্দু এবং একটা ঢাল লাগে। আমরা কিন্তু এই বক্ররেখা থেকে ঢালটা ইজিলি বের করতে পারি dy/dx করে। অর্থাৎ আমরা এখানে এবার দুই পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তো √x-কে যদি আমরা ddx করি তাহলে আসে আমাদের 1/2 √x প্লাস √y-কে যদি আমরা ddx করি তাহলে প্রথমে লিখব 1/2 √y, কিন্তু যেহেতু চলকটা অন্য সেহেতু এই y-কে আরেকবার ddx করতে হবে, ইকুয়াল টু √a হচ্ছে ধ্রুবক, তো ধ্রুবককে ddx করলে আসে 0। এবার এখান থেকে যদি আমরা dy/dx বের করতে চাই তাহলে dy/dx ইকুয়াল টু এই পাশে আছে প্লাস 1/2 √x, এ পাশে গেলে এটা হবে মাইনাস 1/2 √x। তো এটাকে যেহেতু পাঠিয়ে দিয়েছি এরপর আমাদের থাকে 1/2 √y, এটা তো গুণ আকারে রয়েছে, এটাকে যদি পাঠিয়ে দিই তাহলে ভাগ হবে, অর্থাৎ ভাগ 1/2 √y। তো এখানে √y-টা কিন্তু নিচে রয়েছে, একইভাবে √x-টা কিন্তু নিচে রয়েছে। এরপর যদি আমরা দুই পাশে উল্টিয়ে দিই তাহলে এখানে হবে 1/2 √x ইন্টু এটা হবে উপরে চলে যাবে 2 √y আর নিচে আসবে 1, আর শুরুতে কিন্তু একটা মাইনাস ছিল। তো বুঝতেই পারতেছো আমাদের কিন্তু এখানে 2 এবং 2 কাটাকাটি যায়, তাহলে থাকে √y/√x, অর্থাৎ আমরা dy/dx পেয়ে গেলাম মাইনাস √y/√x। এরপর ঢালের মানটা বের করার জন্য আমাদেরকে এখানে একটা বিন্দু বসানো লাগতো। তো প্রশ্নে বলেছে যে কোনো স্পর্শক কর্তৃক, অর্থাৎ আমরা এখানে যে কোনো বিন্দু বসাতে পারি। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে আমাদের বিন্দুটা হচ্ছে p, q। আমরা ধরে নিচ্ছি বিন্দুটা হচ্ছে p, q। তো সুতরাং আমরা এখানে dy/dx ঢালের মানটা বের করতেছি p, q বিন্দুতে, অর্থাৎ y এর জায়গায় বসিয়ে দিব q এবং x এর জায়গায় বসিয়ে দিব p, আর সামনে তো একটা মাইনাস থাকবেই। এটা হচ্ছে আমাদের ঢাল, অর্থাৎ আমরা কিন্তু এবার p, q এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতেছি। তো বিন্দু আমরা ধরে নিয়েছি এটা এবং ঢাল পেয়ে গেছি এটা। তো বিন্দু এবং ঢাল জানা থাকলে রেখার সমীকরণ বের করার সূত্র ছিল y-y1 ডিভাইডেড বাই x-x1 ইকুয়াল টু ঢাল। এখানে আমরা মানগুলো বসিয়ে দিব। তো y-y1 হচ্ছে q, x1 হচ্ছে আমাদের p ইকুয়াল টু ঢাল। ঢাল হচ্ছে আমাদের মাইনাস √q ডিভাইডেড বাই √p। এবার আমরা সিম্পলি আর গুণন করে দিব। আচ্ছা আমাদের এখানে x হবে। আচ্ছা এবার আমরা সিম্পলি আর গুণন করে দিব, তাহলে √q ইন্টু এক্স, √q ইন্টু এক্স মাইনাস p√q। আমরা ধরে নিচ্ছি যে মাইনাসটা হচ্ছে এর সাথে, ভগ্নাংশের আগে মাইনাস থাকলে এই মাইনাসটা কিন্তু যে কোনো জায়গায় দিলেই হয়। তো আমরা ধরে নিচ্ছি মাইনাসটা হচ্ছে নিচে, তাহলে এবার গুণ হবে y গুণ মাইনাস √p, তাহলে আসে মাইনাস √p ইন্টু y। তারপরে মাইনাসে মাইনাসে হয় প্লাস, তাহলে হবে q√p, অর্থাৎ প্লাস q√p। তো এইভাবে আমরা গুণটা করে ফেললাম। এবার সাজিয়ে লিখব, xy-গুলোকে একসাথে লিখব, তাহলে আসে √qx প্লাস √py, এবং ধ্রুবকগুলোকে অন্য পাশে লিখব, তাহলে ইকুয়াল টু মাইনাস p√q, এ পাশে গেলে হবে প্লাস p√q, আর আগে থেকে ছিল প্লাস q√p। এই পর্যন্ত আসার পরে এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা উভয় পাশে ভাগ করব √pq দিয়ে। আমরা সবাইকে √pq দিয়ে ভাগ করব। তো আমরা এখানে ভাগ করে নিচ্ছি √qx। দেখো √pq-কে কিন্তু আমরা চাইলে এভাবে লিখতে পারি √p ইন্টু √q। আচ্ছা আমরা সবাইকে এই জিনিসটা দিয়ে ভাগ করতেছি, প্লাস √p ইন্টু y ছিল, এটাকে ভাগ করব √p ইন্টু √q দিয়ে, ইকুয়াল টু এখানে ছিল p√q, এটাকেও ভাগ করতেছি √p ইন্টু √q দিয়ে।
তারপর হচ্ছে আমাদের প্লাস কিউ রুট পি, এটাকেও সেম জিনিস দিয়ে ভাগ করতেছি। তো ভাগ করার পরে দেখতে পাচ্ছ যে প্রত্যেকবার কিন্তু কিছু জিনিস কাটাকাটি যাবে। এখানে রুট কিউ কাটাকাটি যাচ্ছে, এখানে রুট পি কাটা যাবে, এখানে রুট কিউ কাটা যাবে, আর এইখানে কাটা যাবে রুট পি। তো কাটাকাটি করার পর আমাদের কাছে যেটা থাকে সেটা হচ্ছে এক্স বাই রুট পি প্লাস এরপর থাকবে ওয়াই বাই রুট কিউ, ওয়াই ডিভাইডেড বাই রুট কিউ ইকুয়াল টু এখানে আছে পি বাই রুট পি। তো পি ভাগ রুট পি কাটাকাটি করলে কিন্তু রুট পি আসে, কারণ আমরা জানি যে একটা পি মানে হচ্ছে দুইটা রুট পি, একটা পি বলতে বোঝায় দুইটা রুট পি। তাহলে রুট পি এবং রুট পি কাটাকাটি গিয়ে কিন্তু একটা রুট পি থাকে। একইভাবে কিউ ভাগ রুট কিউ করলে একটা রুট কিউ থাকে। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু প্রদত্ত বক্ররেখার পি কমা কিউ বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতেছি। তো এখানে যদি আমরা একটু বুঝতে পারি জিনিসটা, তাহলে আমরা কিন্তু বক্ররেখার উপরে অবস্থিত এই বিন্দুতে স্পর্শক বের করতেছি। অর্থাৎ আমরা বলতেছি যে এই বিন্দুটা বক্ররেখার উপরে অবস্থিত। তো যেহেতু এই বিন্দুটা এই রেখার উপরে অবস্থিত, আমরা কিন্তু চাইলেই এই বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করতে পারি। তো যদি সিদ্ধ করা হয় তাহলে এক্সের জায়গায় বসবে রুট পি প্লাস ওয়াই এর জায়গাতে বসবে রুট কিউ ইকুয়াল টু রুট এ। তো সিদ্ধ করার ফলে কিন্তু আমরা একটা মান পেয়ে গেলাম রুট পি প্লাস রুট কিউ, এর মানটা পেয়ে গেলাম রুট এ। তাহলে এই যে এর জায়গাতে আমরা বসিয়ে দিতে পারি রুট এ। আচ্ছা, এবার রুট এ কে যদি আমরা এই পাশে নিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের লাইনটা দাঁড়ায় এক্স ডিভাইডেড বাই রুট পি ইন্টু রুট এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট কিউ ইন্টু রুট এ। তো যেহেতু রুট এ দিয়ে ভাগ করে দিয়েছি, তো এখানে আমাদের থাকবে শুধু 1। আচ্ছা, এবার এই সমীকরণটাকে কিন্তু আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এই ফর্মেটে প্রকাশ করে ফেলেছি, আর এখানে রয়েছে 1। তো এই ফর্মেটে প্রকাশ করার পরে এক্সের নিচে যেটা থাকে সেটা বলতে বোঝায় এক্স অক্ষের খণ্ডিতাংশ, এবং এটা বলতে বোঝায় ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। আমাদের প্রশ্নে বলেছিল যে সেই স্পর্শক কর্তৃক, এটা কিন্তু আমাদের স্পর্শকের সমীকরণ। তো এই স্পর্শক কর্তৃক অক্ষ দুটি থেকে কর্তিত অংশের যোগফল, এক্স অক্ষের কর্তিত অংশ হচ্ছে এটা, ওয়াই অক্ষের কর্তিত অংশ হচ্ছে এটা। তো এদের যোগফল ধ্রুবক হবে, এটাই প্রুফ করতে বলেছিল। তো আমরা এখন এই দুটো যোগ করব। তো যদি যোগ করা হয় তাহলে রুট পি ইন্টু এ প্লাস রুট কিউ ইন্টু এ। তো বুঝতে পারতেছো যে এখান থেকে রুট এ কমন যায়। যদি আমরা রুট এ কমন নিই তাহলে থাকে রুট পি প্লাস রুট কিউ। তো আমরা কিন্তু একটু আগে বলেছি যে রুট পি প্লাস রুট কিউ এর মানটা হচ্ছে রুট এ। তাহলে এই যে রুট পি প্লাস রুট কিউ আমরা পেয়েছি, এটার জায়গায় আমরা বসিয়ে দিব রুট এ। আগে থেকে আমাদের ছিল রুট এ ইন্টু এই জায়গাতে আমরা বসিয়ে দিব রুট এ। এই মানটা কিন্তু আমরা এই যে এখান থেকেই পেয়েছি। তো এই দুটো গুণ করলে আসে আমাদের এ, অর্থাৎ আমরা এক্স অক্ষের খণ্ডিতাংশ এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ দুটোর যোগফল একটি ধ্রুবক পেয়েছি। এটাই কিন্তু আমাদের প্রশ্নে প্রুফ করতে বলেছিল, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে এই পর্যন্তই। আশা করি সবাই সম্পূর্ণ ম্যাথটা বুঝতে পেরেছ। 6 নম্বর প্রশ্নটা এসেছে যোগজীকরণ থেকে। প্রশ্নে বলেছে ইন্টিগ্রেট এক্স পাওয়ার হাফ ডিভাইডেড বাই 1 প্লাস এক্স পাওয়ার 3/4। আচ্ছা, তো যখন এরকম এক্সের পাওয়ারগুলো এভাবে ভগ্নাংশ আকারে থাকে তখন আমরা এটাকে জেড ধরি। এভাবে খেয়াল করো, এখানে নিচে রয়েছে 2, এখানে রয়েছে 4। তো আমরা জানি যে 2 এবং 4 এর লসাগু হচ্ছে 4। 2 and 4 এদের লসাগু কিন্তু 4 হয়, অর্থাৎ আমরা এখানে ধরবো যে এক্স ইকুয়াল টু জেড পাওয়ার 4। লসাগু যেটা হয় সেটাই জেডের পাওয়ারে বসিয়ে দিব। যদি এখানে এরকম থাকতো যে 1/2 এবং 3/5, এরকম থাকতো যে 1/2 আরেকটা হচ্ছে 3/5, তো উপরের সংখ্যা যেটাই থাকুক সমস্যা নেই, আমাদের ফোকাস করতে হবে নিচের সংখ্যাটায়। তখন 2 আর 5-এর লসাগু নিতাম, সেটা হতো 10। তখন আমরা লিখতাম যে এক্স ইকুয়াল টু জেড পাওয়ার 10, অর্থাৎ লসাগু যেটাই হয় বা সেটাইকে আমরা জেডের পাওয়ারে বসিয়ে দিব। তো আমরা এটাকে ধরে নিচ্ছি। এরপর দুই পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এক্সকে ডিডিএক্স করলে আসে 1 ইকুয়াল টু জেড পাওয়ার 4কে করলে আসবে 4z কিউব। যেহেতু চলকটা আলাদা সেজন্য জেডকে আবারও করতে হবে।
এগুলো কিন্তু আমরা অন্তরীকরণের বেসিক থেকেই জানি। আচ্ছা, এবার ডিএক্স ভাগ আকারে আছে, এ পাশে আসলে গুণ হবে, অর্থাৎ ডিএক্স ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 4z³ ইন্টু ডিজেড। এবার এই মানগুলো আমরা এখানে বসাবো, তাহলে ইন্টিগ্রেশন এক্সের জায়গায় বসাবো z⁴, এক্সের জায়গায় বসাবো z⁴, আর বাইরে ছিল হাফ। তারপর নিচেও সেম 1 প্লাস এক্সের জায়গায় বসাবো z⁴, আর বাইরে থাকবে 3/4। এরপর এখানে রয়েছে ডিএক্সের জায়গায় আমরা বসাবো 4z³ dz, 4z³ dz। তো আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়, তো 4 আর হাফ গুণ করলে কাটাকাটি গিয়ে কিন্তু 2 হয়, অর্থাৎ z² হয়। একইভাবে নিচে 1 প্লাস এই 4 এবং এই 4 কাটাকাটি যে থাকে z³। আচ্ছা, এরপর আমাদের উপরে রয়েছে 4z³, তো এই 4কে আমরা চাইলে বাইরে লিখতে পারি, তো এখানে ইন্টু হবে z³ উপরের সাথে গুণ হবে, তো z² ইন্টু z³ করলে আমরা জানি যে দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে একই চলক যেহেতু গুণ আকারে রয়েছে এদের পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ এটা মানে হচ্ছে z⁵, আর এখানে বসে যাবে dz। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। এবার এরপরে আমরা কি করব, নিচে হচ্ছে আমাদের 1 প্লাস z³, উপরে হচ্ছে z⁵, তো যখনই লবের পাওয়ারটা বড় চলে আসবে, আচ্ছা আমরা একটা বেসিক জানি যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অলওয়েজ হরে যেটা থাকবে সেটাকে আমরা উপরে নিয়ে আসার চেষ্টা করি, তো এখানে যেহেতু 1 প্লাস z³ রয়েছে এটাকে আমরা উপরে লিখে দিব। এবার এটাকে ব্যালেন্স করতে হবে, তো এখানে z³ এসেছে, আগে কিন্তু ছিল z⁵, তো z³ সাথে কত গুণ করলে z⁵ আসে? উত্তর হচ্ছে z²। z³ আর z² গুণ করলে কিন্তু এইটা আর এটা গুণ করলে z⁵ চলে আসে, কিন্তু আমাদের কিন্তু এক্সট্রা একটা সংখ্যা চলে আসতেছে, সেটা হচ্ছে z² ইন্টু 1 করলে z² চলে আসে, সেটা কিন্তু আগের লাইনে ছিল না, তো ব্যালেন্স করার জন্য আমরা মাইনাস z² করে দিব। এবার দেখো লাইনটা কিন্তু সম্পূর্ণ ব্যালেন্স হয়েছে, z² ইন্টু 1 অর্থাৎ z² মাইনাস z² কাটাকাটি চলে গেল, এরপর প্লাস z² ইন্টু z³ করলে z⁵, যেটা আগের লাইনে ছিল, তো এর জায়গায় আমরা এটা লিখেছি। আচ্ছা, এরপর আমাদের কিন্তু এখানে দুটো রাশিতে ভাগ হয়ে গিয়েছে, তো আমরা কি করব, এইটার নিচেও এটা লিখব মাইনাস z² নিচেও এটা লিখব, তাহলে লাইনটা দাঁড়াচ্ছে z² ইন্টু 1 প্লাস z³ এর নিচে লিখব হর 1 প্লাস z³ মাইনাস z² নিচেও লিখব হর, অর্থাৎ z² ডিভাইডেড বাই 1 প্লাস z³। তো এটাকে আমরা চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারি, আর এখানে লিখব dz। আচ্ছা, এরপর 4 বাইরে থাকবে, দেখতে পাচ্ছ এখানে 1 প্লাস z³ কাটাকাটি যায়, তাহলে থাকে শুধুমাত্র z², অর্থাৎ ইন্টিগ্রেশন z², আর এখানে চাইলে আমরা dz দিতে পারি, এরপর মাইনাস। আচ্ছা, 4 যেহেতু সবার সাথে গুণাকারে আছে এই জন্য আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তারপর মাইনাস। এইখানে খেয়াল করো, এখানে কিন্তু হরের চাইতে লবে পাওয়ার 1 কম আছে, তো যখন এরকম থাকবে যে হরের চাইতে লবের পাওয়ার 1 কম আছে, তখনই আমরা চেষ্টা করব যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায় কি না। দেখো 1কে ddx করলে কিন্তু 0 আসে, আর z³ ddx করলে আসে 3z², অর্থাৎ উপরটা পাওয়া যাচ্ছে, শুধু এখানে 3টা মিসিং। তো আমরা চাইলে কিন্তু একটা কাজ করতে পারি, এখানে 1/3 আর এখানে 3 দিতে পারি, তাহলে কিন্তু এটাকে ddx করলে এটা পাওয়া যায়। এই লাইনটা আমরা এখানে লিখে দিচ্ছি যে ইন্টিগ্রেশন, এই যে 1/3 এটাকে আমরা বাইরে লিখতেছি, বাইরে দিচ্ছি, আর এখানে দিব 3z², আর নিচে 1 প্লাস z³ dz। তো এবার দেখো নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু উপরেরটা পাওয়া যায়, আর ব্যালেন্স করার জন্য আমরা বাইরে 1/3 দিয়েছি। আচ্ছা, এবার z² ইন্টিগ্রেট করলে কত আসে? সূত্র হচ্ছে z⁻2 + 1, নিচেও হচ্ছে 2 + 1, তাহলে z³ ডিভাইডেড বাই 3, এরপর মাইনাস 1/3 ইন্টু, আমরা জানি যে যখন কোনো ফাংশনকে অর্থাৎ হরকে ডিফারেন্সিয়েট করলে যদি লবকে পাওয়া যায় তাহলে এর উত্তর হবে ln
আর এখানে মডুলাসের ভিতরে থাকবে হর, অর্থাৎ 1 প্লাস জেড কিউব প্লাস হবে আমাদের সি। আচ্ছা, মনে রাখবে আমরা এখানে সূত্রটা লিখে দিচ্ছি যে ইন্টিগ্রেশনের ভিতরে এরকম থাকে যে ইন্টিগ্রেশন নিচে হচ্ছে আমাদের মেইন ফাংশন এবং উপরে হবে এই ফাংশনের ডিফারেন্সিয়েট ফর্মটা, অর্থাৎ হরকে ডিডিএক্স করলে যদি লবকে পাওয়া যায় তাহলে এই যোগষ্ঠীর মান হবে লন মডুলাস অফ ফাংশন অফ এক্স প্লাস সি। তো এটা আমরা সূত্র হিসেবে মনে রাখবো, এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করেছি। আচ্ছা, এখানে কিন্তু 4 সবার সাথে গুণাকারে রয়েছে, তাহলে থার্ড ব্র্যাকেটটা লাস্টে দিতে হবে। এরপর আমরা জাস্ট জেডের জায়গায় জেডের মানটা বসিয়ে দিব। তো এক্স ইকুয়াল টু জেড পাওয়ার 4, তাহলে জেড ইকুয়াল টু কত হবে? এই পাওয়ার 4টাকে এই পাশে পাঠালে হবে এক্স পাওয়ার 1/4 ইকুয়াল টু জেড। তাহলে জেডের পাওয়ারটা আমরা বলতে পারি এক্স পাওয়ার 1/4, এই মানটাই এখানে বসাবো। আবার এখানে খেয়াল করো, এখান থেকে 1/3 কমন যায়, এখান থেকে 1/3 কমন যায়। তো আমরা 1/3টাকে কমন নিয়ে বাইরে লিখব, তাহলে ভিতরে থাকবে শুধু জেড কিউব। এবার জেডের জায়গায় বসাবো এক্স পাওয়ার 1/4 আর বাইরে থাকবে 3। তো আমরা একবারে 3 গুণ করে দিই, তাহলে এখানে 3 গুণ হয়ে গেল, 3/4 হলো। এরপর মাইনাস লনের ভিতরে 1 প্লাস জেড কিউব। তো জেডের মানটা হচ্ছে এক্স পাওয়ার 1/4 তার উপরে কিউব। তো এখানে ছিল 1 আর এখানে ছিল কিউব, তো 1 আর 3 গুণ করলে কিন্তু এখানে 3 চলে আসে, অর্থাৎ এক্স পাওয়ার 3/4 হয়ে যায়। এরপর হচ্ছে আমাদের প্লাস সি। তো এতটুকু ছিল আমাদের অ্যান্সার। প্রশ্নে কিন্তু এই যোগষ্ঠীর মানটাই বের করতে বলেছিল, সুতরাং এই অ্যান্সারটি হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই সম্পূর্ণ ম্যাথটা বুঝতে পেরেছ। চলো এবার 7 নম্বর প্রশ্নটি সলভ করা যাক। প্রশ্নটি এসেছে বিপরীত ত্রিকোণমিতি থেকে। এখানে বলা হয়েছে হাফ টেন ইনভার্স এক্স ইকুয়াল টেন ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হলে প্রমাণ করো যে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 1/√3। তো এখানে কিন্তু আমাদের একটা সূত্র হয়, আমি এখানে সূত্রটা লিখে দিচ্ছি। আমরা এরকম একটা সূত্র পড়েছিলাম যে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই, এর সূত্র ছিল টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। তো আমরা কিন্তু চাইলে এটাকে এর মতো বানাতে পারি। দেখে বুঝতে পারতেছো যে টেন ইনভার্স এক্সের জায়গাতে রয়েছে 1, তো এখানে 1 লিখে দিলাম, মাইনাস ওয়াই এর জায়গাতে রয়েছে এক্স, তো এক্স লিখে দিলাম। এরপর নিচে 1 প্লাস এক্স মানে কিন্তু আমাদের ছিল 1, তো এখানে 1 লিখছি, ইন্টু ওয়াই, ওয়াই মানে ছিল আমাদের এক্স। দেখো এবার এইটা এবং এটা কিন্তু হুবহু মিলে গেছে এবং আমাদের সূত্রের সাথেও মিলেছে। তো সূত্র অনুযায়ী এক্সের মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে এক্স। তো আমরা এখানে সূত্রটা লিখব যেভাবে টেন ইনভার্স এক্স অর্থাৎ 1 মাইনাস টেন ইনভার্স ওয়াই অর্থাৎ এক্স। তো প্রথমটা এক্স পরেরটা ওয়াই, সিম্পলি এভাবে বললেই হয়। তো আমরা কিন্তু চাইলে এর জায়গায় এটা লিখতে পারি। আচ্ছা, এবার প্রশ্নে ফিরে আসি। প্রশ্নে দেওয়া ছিল হাফ টেন ইনভার্স ইকুয়াল এটা, অর্থাৎ আমরা কিন্তু চাইলে বলতে পারি যে এর আগে হাফ টেন ইনভার্স এক্স, হাফ টেন ইনভার্স এক্স ইকুয়াল এটা দেওয়া ছিল, আবার এটা ইকুয়াল আমরা এই জিনিসটা পেয়ে গেছি। আচ্ছা, এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে। তো টেন ইনভার্স 1 এর মানটা কিন্তু আমরা জানি π/4, মাইনাস টেন ইনভার্স এক্স এ পাশে আসলে হবে প্লাস টেন ইনভার্স এক্স। তো টেন ইনভার্স এক্স প্লাস হাফ টেন ইনভার্স এক্স। তো দেখতে পারতেছো এখানে টেন ইনভার্স এক্স কমন নিলে কিন্তু হয় 1 প্লাস হাফ। তো আমরা এখানে টেন ইনভার্স এক্সটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে হবে 1 প্লাস হাফ, আর এখানে π/4। তো 1 প্লাস হাফ যোগ করলে আসে 3/2। তো টেন ইনভার্স এক্স ইন্টু এখানে রয়েছে 3/2, 3/2 এখানে গুণ আকারে রয়েছে, এ পাশে গেলে উল্টিয়ে যাবে। আমি একবারে করে দিচ্ছি, এখানে হচ্ছে আমাদের π/4, এখানে 3/2 ছিল, এ পাশে গেলে হবে 2/3। তো এখানে 2 এবং 4 কাটাকাটি গিয়ে 2 হয়, তাহলে π/3 করলে আমরা পেয়ে যাই পাই ডিভাইডেড বাই 3 দুগুণে 6। আচ্ছা, এরপর টেন ইনভার্স এক্স। তো টেন ইনভার্সকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে হবে এক্স ইকুয়াল টু 10 π/6।
আচ্ছা, তো আমাদের এখানে এসেছে টেন 30 ডিগ্রি। আমরা জানি যে টেন 30 এর মান হচ্ছে 1/√3। আচ্ছা, এখন আমাদেরকে প্রশ্নে প্লাস মাইনাস আনতে বলা হয়েছিল, কিন্তু আমাদের সঠিক উত্তর হবে শুধুমাত্র +1/√3, কেননা -1/√3 দিয়ে কিন্তু প্রশ্নটা সিদ্ধ হয় না। আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে করে দেখাচ্ছি। আচ্ছা, তো এর জন্য আমাদেরকে এই ফাংশনটা ক্যালকুলেটরে তুলে ফেলতে হবে। তো আমরা তুলে নিচ্ছি, এখানে দিয়ে নিচ্ছি 1/2, তারপর হবে টেন ইনভার্স এক্স, অর্থাৎ এখানে টেন ইনভার্স এরপর এক্স। তো আমরা একবারে করব, এটাকে এই পাশে নিয়ে আসলে কিন্তু মাইনাস হয়, তো মাইনাস দিয়ে আমরা এই ফাংশনটাও তুলে ফেলবো। মাইনাস টেন ইনভার্স ভগ্নাংশ উপরে হবে 1 মাইনাস এক্স, নিচে হবে 1 প্লাস এক্স। আচ্ছা, তো এবার আমরা এক্সের জায়গায় একবার +1/√3 বসাবো, একবার -1/√3 বসাবো। দেখব যে দুইবারই সিদ্ধ হয় কিনা। যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে কিন্তু রেজাল্টটা 0 আসবে। তো আমরা ফার্স্টে ক্যালকুলেট এখানে চাপ দিব, ক্যালকুলেটে চাপ দিলে এক্সের মান জানতে চাবে। তো আমরা ফার্স্ট টাইম +1/√3 বসাচ্ছি। তো যদি এটা বসানো হয় তাহলে আমাদের মানটা কিন্তু 0 হয়, অর্থাৎ পজিটিভ মান দিলে এটা সিদ্ধ করে। এবার আমরা এক্সের মান নেগেটিভ দিব, তার জন্য আবারও ক্যালকুলেটে চাপ দিব। এবার লিখব -1/√3। তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা 0 আসেনি, অর্থাৎ -1/√3 দিয়ে কিন্তু সমীকরণটা সিদ্ধ হয় না। এর জন্য -1/√3 হবে না। যদিও প্রশ্নে প্লাস মাইনাস বলেছে, এটা কিন্তু তাহলে ভুল আছে। আমাদের সঠিক উত্তর হবে x = 1/√3। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছ। 8 নম্বর প্রশ্নটি এসেছে কনিক থেকে। চলো প্রশ্নটি সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে 2x² + y² - 8x - 2y + 1 = 0 কনিকটিকে প্রমিত আকারে অর্থাৎ আদর্শ আকারে প্রকাশ করো এবং উপকেন্দ্র নির্ণয় করো। এটা দেখে বুঝতে পারতেছি যেহেতু মাঝখানে প্লাস, অর্থাৎ এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। তো এটাকে আমাদেরকে আদর্শ আকারে নিতে হবে। উপবৃত্তের আদর্শ আকার হচ্ছে x - h² ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস y - k² ডিভাইডেড বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। তো আমরা এর জন্য এক্সগুলোকে একসাথে লিখব, অর্থাৎ 2x² - 8x। এরপর ওয়াইগুলোকে একসাথে লিখব, y² - 2y। আর ধ্রুবকটাকে এই পাশে পাঠিয়ে দিব, বা এক্ষেত্রে ধ্রুবকটা এখানে রাখলেই হচ্ছে, +1 রেখে দিই, তাহলে কিন্তু এখানে সূত্র হয়। আচ্ছা, ইকুয়াল 0। এবার এক্সের মধ্যে সূত্র বানানোর আগে x² যদি কোনো সহগ থাকে তাহলে সেই সহগকে কমন নিতে হয়। তো আমরা এখানে 2 কমন নিয়ে নিব। 2 কমন নিলে হয় x² - 4x। আচ্ছা, এবার যদি একটু খেয়াল করো, আমরা যদি একবারে সূত্র বানাতে চাই তাহলে a² মাইনাস এটাকে লেখা যায় 2 × x × 2, তাহলে a² - 2ab। তো আমরা কিন্তু b পেয়ে গেছি, সেটা হচ্ছে 2। তাহলে এখানে সূত্র বানানোর জন্য লিখে দিব b² মানে 2²। তাহলে কিন্তু a - b² এর সূত্র হয়ে গেল। একইভাবে এখানে অলরেডি সূত্র হয়ে গেছে a² - 2a × b প্লাস b²। তো 1কে স্কোয়ার করলে 1 হয়, যেটা আগে থেকেই ছিল, ইকুয়াল টু। দেখো এখানে সূত্র বানাতে গিয়ে কিন্তু আমরা এই জিনিসটা এক্সট্রা নিয়ে এসেছি। আবার এর সাথে 2 গুণ রয়েছে, তাহলে 2² মানে 4 এবং 2 গুণ করলে 8, 4 দুগুণে 8। তাহলে আমরা মোট 8 এক্সট্রা নিয়ে এসেছি। তো এখানে যেহেতু 8 যোগ করেছি, এই পাশেও 8 যোগ করা লাগবে, তাহলে লাইনটা ব্যালেন্স হবে। আচ্ছা, এরপর 2 × এটা হচ্ছে আমাদের a - b² এর সূত্র, প্লাস এটা হচ্ছে a - b² এর সূত্র ইকুয়াল টু 8। তো আদর্শ আকারে নেওয়ার জন্য এখানে 1 রাখতে হবে, এজন্য আমরা সবাইকে 8 দিয়ে ভাগ করে দিব। তাহলে এই 8কে আমরা একবারে ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে 1 থাকবে, এখানে 8 ভাগ হবে, এখানেও ভাগ হবে। তাহলে বুঝতে পারতেছো 2 এবং 8 কাটাকাটি গিয়ে আমাদের নিচে থাকে 4, x - 2² ডিভাইডেড বাই 4 প্লাস y - 1² ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু 1। তাহলে কিন্তু আমরা প্রমিত আকারে চলে আসলাম। অথবা তুমি চাইলে 4কে লিখতে পারো 2² এবং 8কে লিখতে পারো 2√2²। আচ্ছা, তো প্রমিত আকারে আসার পর আমাদের বলেছে যে উপকেন্দ্র নির্ণয় করো।
আচ্ছা, তো এর জন্য আমরা আগে চিত্র এঁকে নিব। এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে a স্কোয়ার হচ্ছে আমাদের 4 এবং b স্কোয়ার হচ্ছে 8। তাহলে যেহেতু b স্কোয়ার বড়, তার মানে কিন্তু b বড়। তো যদি b এর মানটা বড় হয় তাহলে আমাদের উপবৃত্তের চিত্র হবে এরকম। বৃহদাক্ষ থাকবে y অক্ষ বরাবর। যখন আমাদের b এর মানটা এর থেকে বড় হয় তখন কিন্তু বৃহদাক্ষটা থাকে y অক্ষ বরাবর। তো এতটুকু আমরা বলে থাকি b। আচ্ছা, তাহলে এবার আমাদের উপকেন্দ্র একটা হবে এইখানে, আরেকটা হবে এইখানে। তো বুঝতে পারতেছো যে উপকেন্দ্রের স্থানাঙ্কগুলো হবে 0, প্লাস মাইনাস বিই। 0, একবার হচ্ছে প্লাস বিই, একবার হচ্ছে মাইনাস বিই। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো উপকেন্দ্র বের করতে হলে কিন্তু আগে আমাদের ই এর মানটা অর্থাৎ উৎকেন্দ্রিকতা জানা লাগবে। তো আমরা জানি যে উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল √1 মাইনাস, এখানে ছিল ছোটটা বাই বড়টা, যেটা বড় সেটা কিন্তু নিচে লিখতে হয়। সবসময় যে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে তা কিন্তু না। এখানে বি স্কোয়ার বড়, তাই বি স্কোয়ার নিচে বসবে এবং এ স্কোয়ার উপরে বসবে। আচ্ছা, এবার আমরা মানগুলো বসিয়ে দিব। তাহলে 1 মাইনাস, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8। তো 4/8 করলে কিন্তু হাফ থাকে, 4 দুগুণে 8 হয়। এবার 1 মাইনাস হাফ করলে, এক থেকে অর্ধেক বিয়োগ করলে কিন্তু হাফ থাকে। এবার হাফকে যদি রুট করা হয় তাহলে আমরা পেয়ে যাব 1/√2। অর্থাৎ আমরা ই এর মানটা উৎকেন্দ্রিকতা পেয়ে গেলাম 1/√2। এবার উপকেন্দ্র বের করতে হবে। আচ্ছা, তো এই 0, প্লাস মাইনাস বিই এটা তখনই হয় যখন কেন্দ্র হয় 0, বাট এখন কিন্তু আমাদের কেন্দ্র আছে। তো এখন আমাদের কিভাবে লিখতে হবে? উপকেন্দ্র বের করার নিয়ম ছিল আমরা এভাবে লিখতাম যে x ইকুয়াল 0 এবং y ইকুয়াল প্লাস মাইনাস বিই। বুঝতে পারতেছো এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। তো ভুজ যেহেতু x, এজন্য x ইকুয়াল 0 লিখেছি এবং y ইকুয়াল লিখেছি প্লাস মাইনাস বিই। তো x বলতে কি বোঝায়? দেখো এখানে x বলতে বোঝাবে x মাইনাস 2। তো এর জন্য আমরা এখানে বড় হাতের x এর জায়গায় লিখে দিব x মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে x পেয়ে যাচ্ছি 2, অর্থাৎ উপকেন্দ্রের ভুজ হলো 2। এবার কোটি বের করব। তো এখানে বড় হাতের y বলতে কি বুঝাবে? বড় হাতের y বলতে বুঝাবে y মাইনাস 1। তো লিখে দিলাম y মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস বি ইন্টু ই। দেখো বি যদি হয় বি স্কোয়ার যদি হয় 8, তাহলে বি হবে √8। তো 8কে রুট করলে আমরা জানি 2√2 আসে। এরপর গুণ ই এর মানটা হচ্ছে আমাদের 1/√2। তো এখানে লিখে দিচ্ছি 1/√2। তাহলে √2 আর √2 কাটাকাটি গিয়ে থাকে প্লাস মাইনাস 2। তো এবার আমাদের লাগবে y এর মান। এর জন্য আমরা কি করব? -1কে এই পাশে পাঠাবো। তাহলে -1 এ পাশে গিয়ে হবে +1, এরপর হচ্ছে প্লাস মাইনাস 2। তো আমরা যদি প্লাস নিয়ে কাজ করি তাহলে 1 + 2 3, এবং মাইনাস নিয়ে কাজ করলে 1 - 2 -1। তাহলে কিন্তু আমরা উপকেন্দ্রের কোটি দুইটা পেয়ে গেলাম। সুতরাং আমাদের উপকেন্দ্র হবে, ভুজ হচ্ছে 2, কোটি একবার নিব 3, আরেকবার ভুজ আমাদের 2ই থাকবে, কোটি এবার নিতে হবে -1। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা উপকেন্দ্র। আমাদের প্রশ্নে বের করতে বলেছিল যে উপবৃত্তের আদর্শ আকার যেটা হচ্ছে এটা, এবং উপকেন্দ্র এটা হচ্ছে এখানে। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছ। 9 নম্বর এমসিকিউতে বলা হয়েছে একটি আনত সমতলে 10 কেজি ওজনের একটি বস্তুকে সমতল বরাবর 2 কেজি ওজনের বল এবং আনুভূমিক বল প্রয়োগ করে স্থিরভাবে রাখা হয়েছে। আচ্ছা, এই অঙ্কটি আমরা চিত্র এঁকে সলভ করব, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা ধরে নিচ্ছি আমাদের আনত তল হচ্ছে এটা হচ্ছে আমাদের আনত তল। তো এখানে 10 কেজি ভরের 10 কেজি ওজনের একটা বস্তু রয়েছে। তো এই বস্তুটা কিন্তু নিচের দিকে নামতে চাবে। তো যাতে এটা নিচের দিকে নামতে না পারে সেই জন্য এই সমতল বরাবর 2 কেজি ওজনের বল, অর্থাৎ এদিকে উপরের দিকে আমরা এখানে বল প্রয়োগ করতেছি 2 কেজি ওজনের একটা বল, এবং আনুভূমিক বরাবর অর্থাৎ এই বরাবর আমরা একটি আনুভূমিক বল প্রয়োগ করতেছি। তো বলের মানটা দেওয়া নেই, বলটাকে আমরা ধরতে পারি পি অথবা এফ। তো আমরা পি ধরে নিচ্ছি। আচ্ছা, এরপর
বলা হয়েছে যদি ভূমির সমতলের নতি অর্থাৎ অ্যাঙ্গেলটা দেওয়া আছে আমাদের, এই যে এইটা থিটা এর মান দেওয়া আছে সাইন ইনভার্স 3/5, তবে বলা হয়েছে আনুভূমিক বলটি নির্ণয় করো, অর্থাৎ এই পি এর মানটা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। তো এখান থেকে আমরা কি জানি সেগুলো লিখে ফেলি। আমাদের কিন্তু এই বস্তুটার ওজন দেওয়া আছে 10 কেজি ওজন। তো আমরা জানি ওজন কাজ করে খাড়ার নিচ বরাবর, তো আমরা এখানে দিয়ে নিচ্ছি 10। আচ্ছা, তো এটা যেহেতু এই তলের সমান্তরাল এবং এটা যেহেতু আনুভূমিক বরাবর, আমরা কিন্তু অনুরূপ কোণ অনুসারে বলতেই পারি এটা যেহেতু থিটা, এটাও কিন্তু থিটা হবে। আচ্ছা, এরপর আমরা যখন ওজনকে দুইটা উপাংশে ভাগ করি, এই ওজনকে আমরা দুইটা উপাংশে ভাগ করব, একটা উপাংশ হবে এদিক বরাবর, আরেকটা উপাংশ হবে এর লম্ব অর্থাৎ ঠিক এদিক বরাবর। তো এই কোণটা যদি হয় থিটা, তাহলে এই কোণটাও থিটা হবে। এবার আমরা জানি যে 10 যেদিকে কোণ থাকে সেদিকে কস হয়। তো যেহেতু এই বরাবর আমাদের কোণটা রয়েছে, তো এই বরাবর উপাংশ হবে 10 cos থিটা, এবং এই বরাবর কিন্তু কোণ নেই, তাহলে এই বরাবর উপাংশটা হবে 10 sin থিটা। তো আমরা এই 10কে কিন্তু উপাংশে ভাগ করে ফেললাম, তাহলে এই 10-এর আর কাজ নেই। একইভাবে আমরা এই পিকেও উপাংশে ভাগ করে নিব। তো একটা উপাংশ হবে 2 বরাবর, তাহলে এর সাথে যেহেতু থিটা আছে, তাহলে এই বরাবর উপাংশ হবে পি cos থিটা। আরেকটা উপাংশ হবে এই বরাবর যেহেতু আমাদের কোণ নেই, তাহলে এই বরাবর উপাংশ হবে পি sin থিটা। এই হচ্ছে আমাদের টোটাল চিত্রটা যদি আমরা ভালো করে বুঝে থাকি, তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজেই সলভ করা যায়। আমাদের পি এর মানটা বের করতে বলা হয়েছিল। তো এই বলগুলো প্রয়োগ করে কিন্তু বস্তুটা সাম্যাবস্থায় রয়েছে। প্রশ্নে আমরা দেখতে পারতেছি যে বলা হয়েছে বলগুলো প্রয়োগ করে বস্তুটাকে স্থিরভাবে রাখা হয়েছে, অর্থাৎ সাম্যাবস্থায় রাখা হয়েছে। তো কোনো বস্তু সাম্যাবস্থায় থাকলেই আমরা লিখতে পারি সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0 এবং সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা, তো এখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের এক্স অক্ষটা হচ্ছে এই বরাবর। তো বস্তু যেহেতু সাম্যাবস্থায় রয়েছে, আমরা কিন্তু বলতে পারি যে এই বরাবর যে বলগুলো রয়েছে তাদের উপাংশের যোগফল 0 হবে। আচ্ছা, তো আমরা ডান দিককে পজিটিভ এবং বাম দিককে নেগেটিভ ধরে নিচ্ছি, তাহলে আমাদের লাইনটা দাঁড়ায় যে 2 প্লাস পি কস থিটা, 2 প্লাস পি কস থিটা, আর বাম দিককে আমরা ধরে নিচ্ছি মাইনাস 10 সাইন থিটা। বা এটা আমি আরও সহজভাবে বোঝাচ্ছি। দেখো, প্রশ্নে কিন্তু বলা আছে যে বস্তুটা স্থির রয়েছে। তো বস্তু তখনই স্থির থাকবে যখন আমরা এদিকে যেই বল প্রয়োগ করতেছি আর উপর দিকে যেই বলটা প্রয়োগ হচ্ছে উপর থেকে নিচে, এই দুইটা বল যদি সমান হয় তাহলেই কিন্তু বস্তুটা স্থির থাকবে। তাহলে আমরা কিন্তু বলতেই পারি যে এইটা এবং এইটা সমান হবে। তো আমরা একবারে এখানে সমান চিহ্ন দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আমাদেরকে বের করতে হবে পি এর মান। প্রশ্ন দেওয়া আছে থিটা ইকুয়াল সাইন ইনভার্স 3/5, অর্থাৎ বলতে পারি সাইন ইনভার্স এ পাশে গেলে হবে সাইন, তাহলে সাইন থিটা ইকুয়াল 3/5। আর সাইন থিটা যদি হয় 3/5, তাহলে কস থিটা হবে 4/5। কারণ সমকোণী ত্রিভুজ থেকে আমরা পেয়ে যাই সাইন থিটা দেওয়া আছে লম্ব বাই অতিভুজ 3 আর 5, এই মানটা দেওয়া আছে, তাহলে এটা 4 হবে। তো এবার কস থিটা কত হবে, ভূমি বাই অতিভুজ অর্থাৎ 4/5। তো সাইন থিটা এবং কস থিটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এবার 2 প্লাস, বা আমরা একবারে পি ইকুয়াল টু লিখতে পারি যে পি ইকুয়াল টু 10 সাইন থিটা প্লাস 2, এপাশে গেলে হবে -2, আর কস থিটা গুণাকারে ছিল, এপাশে গেলে হবে ভাগ। আচ্ছা, তো এখান থেকে আমরা পি এর মানটা পেয়ে যাই। পি এর মানটা আমরা একবারে ক্যালকুলেটরের সাহায্যেই সলভ করে ফেলব। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি ভগ্নাংশ। এরপরে রয়েছে আমাদের 10 সাইন থিটা। তো 10 ইন্টু সাইন থিটার মান হচ্ছে আমাদের 3/5। তো এখানে আমরা লিখব 3/5। তারপর হচ্ছে -2। এরপর নিচে হচ্ছে কস থিটা। কস থিটার মান আমরা পেয়েছি 4/5। তো এখানে লিখে দিচ্ছি 4/5। তো এখান থেকে আমাদের রেজাল্টটা চলে আসে 5, অর্থাৎ পি এর মান হবে 5 কেজি ওয়েট। প্রশ্ন যেহেতু বলা ছিল যে 10 কেজি ওজন, অর্থাৎ ডব্লিউ এর মান যেহেতু 10 কেজি ওজন এরকম রয়েছে, তো পি এর মানটা আমরা দিয়ে নিচ্ছি 5 কেজি ওজন, অর্থাৎ 5 কেজি ওয়েট। আমরা আমাদের সর্বশেষ প্রশ্নে চলে এসেছি। এই প্রশ্নটি এসেছে অন্তরীকরণ থেকে। চলো প্রশ্নটা সলভ করা যাক।
প্রশ্নে বলা হয়েছে y পাওয়ার 1/m প্লাস y ইনভার্স 1/m ইকুয়াল 2x হলে প্রমাণ করো যে x স্কোয়ার মাইনাস 1 ইন্টু y2 প্লাস xy1 মাইনাস m স্কোয়ার y। তো এখানে y1 বলতে বোঝাচ্ছে y1 বলতে বোঝায় একবার ddx করা, y-কে একবার ddx করা, এবং y2 বলতে বোঝায় y-কে দুইবার ddx করা, অর্থাৎ d স্কোয়ার y বাই dx স্কোয়ার। তো আমাদের যে ফাংশনটা বা যে রাশিটা দেওয়া আছে আমরা প্রথমে এটাকে একবার ddx করে ফেলবো। তো প্রথমে রয়েছে y পাওয়ার 1/m, এটাকে ddx করলে আসে পাওয়ারটা সামনে চলে আসবে। এখানে আমরা যে সূত্র অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে ddx অফ x পাওয়ার n এর সূত্র। আমরা জানি x পাওয়ার n কে ddx করলে আসে n x পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ পাওয়ারটা সামনে চলে আসে, এরপর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। তো এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে পাওয়ার n। তো পাওয়ারটা সামনে চলে আসবে, এরপর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। তো যেহেতু এটা x নয় অন্য চলক, সেজন্য এটাকে আরেকবার ddx করতে হবে, dy বাই dx। একইভাবে আমরা y ইনভার্স m এটাকেও ddx করব। তো পাওয়ারটা সামনে চলে আসবে, অর্থাৎ মাইনাস 1/m, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, এরপর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, ইকুয়াল টু 2x। 2xকে ddx করলে আসে 2। আচ্ছা, এবার আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আচ্ছা এখানেও যেহেতু চলক আলাদা ছিল, এখানেও কিন্তু লিখতে হবে dy বাই dx, তারপর ইকুয়াল টু 2 হবে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু 1/m এবং dy বাই dx এই জিনিসটা কমন যাচ্ছে। তো আমরা লিখে দিব 1/m ইন্টু dy বাই dx। আর একটু আগে বলেছি dy বাই dx না লিখে আমরা লিখতে পারি y1। তো এখানে আমরা লিখে দিচ্ছি y1। তো এই জিনিসটা আমরা কমন নিচ্ছি। কমন নিলে আমাদের হয় y পাওয়ার 1/m মাইনাস 1 মাইনাস y পাওয়ার মাইনাস 1/m মাইনাস 1। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমরা dy বাই dx ইন্টু 1/m এই জিনিসটা কমন নিয়েছি। আচ্ছা, ইকুয়াল টু আমাদের আছে 2। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই পাশে m ভাগ আছে, এই পাশে গেলে হবে গুণ, তাহলে y1 ইন্টু, আচ্ছা আর এইখানে দেখো এখানে কিন্তু রয়েছে y ইনভার্স 1। তো যখন দুটো পাওয়ার ভাগ থাকে তখন দুটো পাওয়ার বিয়োগ থাকে তখন এটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি y পাওয়ার 1/m ভাগ y পাওয়ার 1। মানে পাওয়ার বিয়োগ আকারে থাকলে আমরা কিন্তু এভাবে ভাগ আকারে লিখতে পারি। একইভাবে এখানে আমরা লিখব মাইনাস 1/m ভাগ y। এখান থেকে ব্যাক ক্যালকুলেশন করলে কিন্তু এটাই আসে। আচ্ছা, আর আমরা এখানে m ভাগ ছিল এটাকে এই পাশে পাঠিয়ে দিয়েছি, তাহলে হবে 2m। একইভাবে এখানে yও কিন্তু ভাগ আকারে রয়েছে, এটাকেও যদি এই পাশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে লাইনটা দাঁড়ায় y1 ইন্টু y পাওয়ার 1/m মাইনাস y ইনভার্স 1/m ইকুয়াল টু 2my। অর্থাৎ আমরা এখানে y লসাগু করেছি, লসাগু করে yটাকে এই পাশে পাঠিয়ে দিয়েছি। এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা দুই পাশে স্কোয়ার করব। কেন? কারণ আমাদের প্রশ্নে কিন্তু মাঝখানে প্লাস ছিল, এটার মান দেওয়া ছিল 2x। এখন আমরা যদি দুই পাশে স্কোয়ার করি তাহলে কিন্তু এই জিনিসটা চলে আসে। কিভাবে আসে একটু পরে বুঝতে পারবে। তো আমরা যদি দুই পাশে স্কোয়ার করি তাহলে y1 স্কোয়ার, এটার মধ্যেও স্কোয়ার হবে। তো দেখতে পাচ্ছ এখানে কি হয়, a মাইনাস বি হোল স্কোয়ার হয়। আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত শিখেছিলাম, সেটা ছিল a মাইনাস বি হোল স্কোয়ার। এর অনুসিদ্ধান্ত ছিল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এই অনুসিদ্ধান্তটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, তো এটা হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab। তো এ হচ্ছে আমাদের y পাওয়ার 1/m ইন্টু বি হচ্ছে y ইনভার্স 1/m। তো ইনভার্স থাকলে কিন্তু আমরা উল্টিয়ে লিখতে পারি 1/y পাওয়ার 1/m, এভাবে লিখতে পারি। তো আমরা এটার অনুসিদ্ধান্ত লিখে ফেললাম। ইকুয়াল টু, আমরা যেহেতু স্কোয়ার করেছি দুই পাশে, তাহলে এটা হবে 4m স্কোয়ার y স্কোয়ার। আমরা দুই পাশে স্কোয়ার করেছি। এবার দেখো এটা এবং এটা কিন্তু কাটাকাটি যায়, তারপর y1 স্কোয়ার
আমরা কিন্তু এবার বলেছিলাম যে এই জিনিসটা চলে আসবে, আমাদের কিন্তু এটা চলে এসেছে এবং এই জায়গায় আমরা লিখতে পারি 2x, তাহলে হয় 2x এর হোল স্কোয়ার। 2xকে হোল স্কোয়ার করলে আসে 4x স্কোয়ার মাইনাস থাকে 4 ইকুয়াল টু হচ্ছে 4m স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার সবার সাথে কিন্তু 4 রয়েছে, তো আমরা সবাইকে 4 দ্বারা ভাগ করে দিব, তাহলে হবে y1 স্কোয়ার ইন্টু একবারে গুণ করে দিচ্ছি, তাহলে y1 স্কোয়ার ইন্টু x স্কোয়ার। 4 দ্বারা যেহেতু ভাগ করে দিচ্ছি তাহলে কিন্তু সবার থেকে 4 কাটাকাটি যাবে, তাহলে এখানে 1 থাকবে। তো y1 স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের m স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, তো আমরা কিন্তু এটাকে সিম্পলিফাই আকারে প্রকাশ করে ফেললাম। এবার আমাদেরকে দুই পাশে আরও একবার ডিডিএক্স করতে হবে, কারণ প্রশ্নে কিন্তু y2 বলেছিল। তো y2 তখনই আসবে যখন আমরা এটাকে আরেকবার ডিডিএক্স করব। তো এইখানে দেখছো দুটো চলক রয়েছে, তো এখানে যদি আমরা আরেকবার ডিডিএক্স করি তাহলে কিন্তু ইউভি এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি ডিডিএক্স অফ ইউভি এর সূত্র ছিল ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, অর্থাৎ একবার ইউকে রেখে ভিকে ডিডিএক্স করতে হবে, মানে এক্স স্কোয়ারকে ডিডিএক্স করতে হবে। তো এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলে আসে 2x প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, অর্থাৎ ভিকে রাখতে হবে, ডিডিএক্স করতে হবে ইউকে, মানে y1 স্কোয়ারকে। তো এটাকে করলে আসবে 2y1। এরপরে যেহেতু চলকটা অভিন্ন, চলকটা আলাদা, এজন্য y1কে আরেকবার করতে হবে, আর y1কে আরেকবার ডিডিএক্স করলে আসে y2। মনে রাখবে যদি আমরা yকে একবার ডিডিএক্স করি তাহলে আসে y1, এবং এরপর যদি y1কে আবার করা হয় তাহলে আসে y2। আচ্ছা, তো আমরা এখানে ইউভি অ্যাপ্লাই করে ফেললাম, তারপর হচ্ছে মাইনাস y1 স্কোয়ার। তো y1 স্কোয়ারকে ডিডিএক্স করলে ফার্স্টে হবে 2y1 ইন্টু y1কে আরেকবার করলে আসে y2 ইকুয়াল টু, এখানে এম স্কোয়ার ধ্রুবক, তো এম স্কোয়ারের জায়গায় এম স্কোয়ার বসে যাবে, ওয়াই স্কোয়ারকে ডিডিএক্স করতে হবে, তাহলে আসে 2y। তো এরপর যদি আমরা ওয়াইকে আবার ডিডিএক্স করি তাহলে আমরা লিখব y1। আচ্ছা, আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে। এখন দেখো একটা জিনিস খেয়াল করবে যে প্রত্যেকটা রাশির মধ্যেই কিন্তু 2y1 এই জিনিসটা কমন রয়েছে, এখানেও রয়েছে 2y1, এখানেও রয়েছে 2y1। তো আমরা একটা কাজ করতে পারি, সবাইকে 2y1 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এখানে থাকবে x ইন্টু y1। এখানে ছিল দুইটা y1, একটা কাটাকাটি গিয়ে একটা অবশিষ্ট থাকবে, প্লাস এখানে থাকবে এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এখানে থাকবে শুধু y2 ইকুয়াল টু এখানে থাকবে এম স্কোয়ার ইন্টু ওয়াই, কারণ 2y1 কাটাকাটি যাবে। তো আমাদের কিন্তু অঙ্কটা প্রায় শেষ। এবার আমরা জাস্ট দেখে দেখে প্রুফ করে দিব। আমাদেরকে এখান থেকে y2 কমন নিতে পারি আমরা, তো আমরা এবার y2 কমন নিয়ে নিচ্ছি। y2 যদি কমন নেওয়া হয় তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু y2, তারপর আমরা লিখে দিচ্ছি প্লাস এক্স y1, এরপর প্লাস এম স্কোয়ার ওয়াই, এটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস এম স্কোয়ার ওয়াই, তাহলে এই পাশে হবে ইকুয়াল টু 0। আমাদের প্রশ্নে এটাই প্রুফ করতে বলেছিল, তো এখানে আমরা বলে দিতে পারি প্রুফড। আশা করি সবাই আমাদের সবগুলো ম্যাথ বুঝতে পেরেছো। কারো যদি কোনো ম্যাথ বুঝতে সমস্যা হয় বা না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবে, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।